মোহাম্মদ আলামিন। আলামিন, বয়স কত আপনার? আমার বয়স 26 বছর হবে। 26 বছর। আলামিন, আপনি বেশ কয়েকবার চেষ্টা করেছেন আমাদের স্টুডিওতে রেডিওতে গল্প বলার জন্য, বেশ কয়েকবার এসেছেনও, কিন্তু প্রথম পর্যায়ে আপনাকে আমরা তেমন একটা ফ্লোর দিইনি। আজকে আপনি বহু চেষ্টার পরে আজকে আপনি এখানে আপনার যে স্টোরিটা সেটা বলার সুযোগ পাচ্ছেন। জি, আমি একেবারে শৈশব থেকেই শুরু করতে চাই, আমি পুরো গল্পটাই শুনবো আপনার, বলুন। আমি ছোটবেলা থেকে বলছি। আমার জন্মের আগে আমার দাদার শুনছি অনেক জমি জমা ছিল। আপনার জন্মটা কোথায়, মানে কোন জেলাতে? আমার জন্ম নাটোর জেলাতে। নাটোরে, ওকে। তো আমার দাদার অনেক জমি জমা ছিল। তো আমার জন্মের আগে আমার দাদা ওগুলো বিক্রি করে খেয়ে ফেলে, অর্ধেক বিক্রি করে খেয়ে ফেলে। তা আমি হওয়ার পরও সে বাদ বাকিগুলো বিক্রি করে। তো এইভাবেই দিন যায়। তা আমি হওয়ার 1-1.5 বছর পরে আমার দাদা মারা যায়। আচ্ছা। তো আমার বাদ বাকি যেগুলো থাকে এগুলো আমার বাবা নেশা করতো, তো ওগুলো বেঁচে সবাই শেষ করে ফেলে দেয়, বাড়ি ভিটা ছাড়া। আচ্ছা আচ্ছা। তারপরে 5 বছর বয়স যখন হয় আমার সংসারে প্রচন্ড অভাব। আমার সংসারে এমন অভাব, আমার বাবা কাজ করতো না, নেশা করে বেড়াইতো, বাড়িতে ঠিক মতো থাকতো না। আমার একটা বড় ভাই আছে, ওর বুকের হাড় ছিদ্র আছে। এখান থেকে 10 পা হাঁটলে ওর বসা লাগে, আবার ওখান থেকে রেস্ট নিয়ে আবার 10 পা হাঁটলে তার বসা লাগে আমার বড় ভাইটা। আচ্ছা। আর আমি তো ছোট, 2 বছরের ছোট, পিটাপিটি। আমাদের ঘর ছিল আপনার কুসুরের আখ আছে না, আখ বলে, কুসুরের ক্ষেতের যে পাতা থাকে পাতা দিয়ে আমাদের ঘর ছিল। মানে এত খারাপ অবস্থা ছিল। হ্যাঁ, ছাউনি করা ছিল। আর আপনার ওয়ালটা ছিল আপনার কুঞ্চির বেড়া, মানে বাঁশের যে কুঞ্চি থাকে কুঞ্চির বেড়া। আর আপনার বিছানা ছিল এমন, খাট ছিল আপনার ওই বাঁশের চাটি দিয়ে যে ইয়া করা হয়, খাঁচা বানানো হয়, এটা ছিল আমার বিছানার চাটি। আর ধাপি করা ছিল আপনার মাটি দিয়ে খুঁটি বানানো, মাটির খুঁটি। এটা হচ্ছে আমাদের বিছানা, থাকার বিছানা। তো এভাবে থাকতাম, খুব কষ্ট, রাত্রে খাবার নেই, কি করব, খুব অবস্থা খারাপ। ছোট মানুষ আমরা, মা কাদাকাদি করে। তো বাবা আসে না, বাজার নিয়ে আসে না। রাত্রে ঘরে খুদ ছিল, মানে চাউলের যে মুরগিকে খাইতে দিত না, চাউলের যে খুদগুলা, এই খুদ ছিল। খুদ, কাঁচা খুদ চাবাই খায় আমরা 2 ভাই, মা খায়, শুয়ে পড়ি। সকালে বাবা বাজার। আপনারা যে সিচুয়েশনটা একটু চিন্তা করবেন যে ওদের পারিবারিক অবস্থাটা কি, মানে কি পরিমাণ দরিদ্র হলে আসলে এরকম একটা অবস্থা হতে পারে। সো পয়েন্ট দিস আউট। হ্যাঁ, তারপরে আমার বাবা সকালে আসবে, বাজার টাজার নিয়ে আসবে, তারপরে খাবো। সকালে দেখি আমার বাবা সারা রাত নেশা করে এখানে ওর পড়ে থাকে, সকালে আসে, কোনো বাজার টাজার নেই। আমার বাড়িতে এসে আমার মাকে মারধর করে, এমন মারে আমার মা, মানে গরু যেভাবে মারা হয় আমার মা এইভাবে অত্যাচার করে, খুব মারে আমার মা। আমরা 2 ভাই ছোট ছোট, কি দেখবো, ভয় পাই। আমার বাবার যায় লুঙ্গি ধরে যায়, বাবা তুমি মাকে মারো না, আমার মা মরে যাবে। আমার বাপ আমার সাইডকে বেলা দেয়, এইভাবে প্রতিদিন মারধর চলতে থাকে। আমার নানার বাড়িতে আমার মা যায়, আমাকে ফেলে থেকে চলে যায়। আমার মা ছাড়া আমি থাকতে পারি না, ওখানে যায় থাকে। আবার মিটিং হয়, আবার বাড়িতে মিল করে দিয়ে যায়। আমার বাবা, এটা রুটিন হয়ে গেছে আমার বাড়িতে, গন্ডগোলের, মারামারি, নেশা করে, মারামারি করে, খুব খারাপ অবস্থা। তারপর আমার ঘরে চাউল নেই। আমার দাদার ভাই, তার বাড়িতে আমার মা চাউলের জন্য বৃষ্টি ভিজতে ভিজে, দেখো ছোট ছোট দুইটা ছেলে, খাবার নেই, কিছু চাল দেন, পরে আপনাদের ওর বাবা আনলে দিয়ে যাবো। আমার ওই দাদি মা বৃষ্টিতে টিনে নিচে ভিজে, কোনো চাউল দেন। আধা ঘন্টা পর ঘুরে আসে, চাউল নেই, খাবার নেই, না খেয়ে থাকলাম। মা একটা পাশের বাড়িতে 20 টাকা দিন, 3 বেলা খাবার কাজ নিল। আমার মা প্রথম মানুষের বাড়িতে কাজ করে আমাদের জন্য, ওখানে যে খাবারটা পাই মা না খায়, বাড়িতে এসে আমরা সবাই মিলে ভাগ করে খাই। মার কষ্ট দেখি আমরা ছোট ছোট, 7 বছর বয়স আমার, বড় ভাইয়ের 9 বছর। বড় ভাই তো মাথায় কোনো বোঝা নিতে পারে না। একটা ভাই একটা জমিতে যায়, ও কুসুরের আখ আছে না, আখে যে ড্যাম হয় নতুন করে, ওই কুসুরের ড্যাম কাটিলে বাজারে সেই সময় 98 সালের আগের ঘটনা বলতেছি আমি, আপনার ড্যাম গুলো কাটিয়ে নিতে বাজারে, সেগুন 7 টাকা 8 টাকা করে বেচতো, মাথাত করে নিতে পারতো না। ও কষ্ট করে রাস্তা পর্যন্ত নিত, ওখানে ভ্যানে করে নিয়ে যাইতো বাজারে বেচতে, 7 টাকা করে বেচতো, 2 টাকা ভাড়া দিত, এমন সেই সময়। তো বড় ভাইয়ের দেখে আমিও দেখি খুব কষ্ট, আমি নিজেও সাথে, আমাদের ভয় না, মানুষের আমরা চুরি করেই কাটতাম। আমও ওভাবে কাটতাম, কাটি আমও ওরকম 7-8 টাকা বেচতাম এভাবে। সেগুন 7-8 টাকা 1 কেজি চাউল হইতো, খুব ভালো। এইভাবে চলতে আমার বাপ কোনো কাজ করে না, এইভাবে কষ্ট চলতেই আছে। তারপরে বাপ নেশাও এভাবেই করে, আবার এসে মাক ধরে মারে, এভাবে খুব কষ্ট অত্যাচার। তারপর এক সময় আমার বাবা একটু ভালো হয়, বলে যে কিছু টাকা, আমরা ড্যাম কেটে কুশিরের কিছু টাকা 200 টাকার মতো জোগাইছিলাম, 180 আমার বাবার হাতে দেওয়া হয়। বলে যে আমার মা বলে তুমি ডিমের ব্যবসা করো, সিদ্ধ ডিম বাজারে নিয়ে নিজে বেচো।
7 বছর বয়স আমার তখন বাজারে সিদ্ধ ডিম আমার বাবা 2.5 টাকা হালি সেই সময়, এই কুসর টুসর মিলিয়ে আপনারা যে টাকাটা করেছেন সেটা 2.5 টাকা হালি ডিম, মুরগির ডিম 2.5 টাকা হালি ছিল সেই সময়। তো ওই ডিম আব্বা বা গ্রাম থেকে 2.5 টাকা 5 টাকা এইভাবে ডিম কিনে নিয়ে এসে সিদ্ধ করে বাজারে বিক্রি করা ধরলো, খুব ভালো বেচা হলো। আমার সাথে সাথে বেচতাম, বাবা একটু ভালো হলো, খুব ভালো লাগলো যে আমার ফ্যামিলির মা বাপ মিল থাকলে আমার খুব ভালো লাগে, 2 ভাইয়ের ভালো লাগে। এইভাবে কিছুদিন চলার পর আমার বাবা বা সে নেশা করতে থাকে, আবার ওই একই নেশাতে কি নিত উনি? আপনার মদ খাইতো, আপনি বাংলা এইসব হাবিজাবি খেত। আচ্ছা। তার আগে আমার বাবা আমাকে নিজে মাদ্রাসায় ভর্তি করে দেয়। 7 বছর বয়সে আমাকে মাদ্রাসায় ভর্তি করে দেয় যে তুমি মাদ্রাসায় পড়ো। তখন আমি ডিম বিকালে বেচে, তো বিকালে ডিম বেচে আর এখানে স্কুল করি। এখন স্কুলে যে টাকা পয়সা ফিস দেওয়া লাগে সেই সময় আমার বাবা দেয় না, সবার কাছে হাতে পায়ে ধরে বলে আমার ছেলেটাকে একটু পড়ান, এইভাবে বলে আসে। কিন্তু হুজুররা অনেক ছাত্রছাত্রীকে খুব ভালো নজরে দেখে, বড় লোকের অনেকেই আছে ভালো নজরে দেখে, কিন্তু আমাকে দেখে না ভালো নজরে। এইভাবে 5ম শ্রেণী পর্যন্ত পড়লাম। কোনো ঈদে আমার নতুন জামা হয়নি একটাও। আমার ফ্যামিলির নতুন জামা আমি ঈদে 10 বছর বয়সে পাইনি কোনোদিনও না। নতুন জামা, শ্যামাই, আলু খাবার পাইনি। তারপর আমার বাবা আমার পড়াশোনা বাদ দিলাম, পড়বো না, আমি এখন নিজেই কাজ করবো। আমার বয়স একটু ভারী হলো, 11-12 বছর বয়স হলো, তখন আমি নিজেই মানুষের সাথে কাজ করি। ছোট মানুষ কি করবো, শরীরে আরো চিকন, মানুষের সাথে কাজ করি। 20 টাকা 30 টাকা হাতে দেয়, পানি থেকে মাঠে যায়, ধানের পানি দিই, পাইপ লাগাই দিই, এভাবে। তো ওখানে আমার মনে করেন যে 20-30 টাকা জেলে দেয়, এভাবেই আমার চলতে থাকে ফ্যামিলি। বাবা চলে এভাবে। তো ওখানে এইভাবে থাকার পর আমার বাসছিলেন ঘরে যে বাসগুলো চাওয়ার পরে ওই বাসগুলো নিয়ে এসে আমার বাবা একটা ঘর দেয়, মানে চাওয়ার পর, এরা কি না কিছু না, চাই নিয়ে সেটা ঘর দেয়। মিস্ত্রির টাকাও দিতে পারে না। আচ্ছা। তো ওই ঘরটা ভেঙে ঘরটা করে, ওই ঘরটা পরে এই কারণে আমার ভাই আর আমি চাউল নিজে ভাজার কারণে আগুন ধরে যায় আমার ঘরটাই। ছোটকালে দুজন খেলতে লাগি চাউল নিয়ে যে জমিতে লাগাচ্ছি, চাউল লাগাইলে ধান হবে, ধান হলে আমরা এমনি খেলতেছি, আবার কোনো চাউল যায় ভাজতে লেগে মনে করেন আমার ঘরেই আগুন ধরে যায়, ঘরটা পুরি শেষ। তারপরে আমার বাবা নিয়ে সেটা ঘর দেয়। পাশে একটা প্রভাবশালী লোক ছিল, ওই লোক আমার এই যে ধারি বলে, ঘরে যে ধারি থাকে, ওয়াল থাকে, ওয়ালের পাশে এসে কোবাতে লাগছিল, মানে কোদাল দিয়ে। ওনার ঘাসে করছে, আর মা প্রতিবাদ করছে যে আমাদের ধারি গরিব মানুষ, আমরা এখানে কোবায় না, ঘরটা ভেঙে হয়, ধারিটা কেটে যাবে, নেমে যাবে। ওই প্রভাবশালী লোক আমার মাকে অনেক মারে, বাড়ি ছিলাম না, অনেক মারে। ছোট, আমি সত্য কথা বলতেছি। আজকের এই স্টোরিটা ইজ ভেরি হার্ট টাচিং, প্রিয় শ্রোতা। সমাজের একেবারে প্রান্তিক পর্যায়ের মানুষ, একবেলা খাওয়ার জোটে না, এরকম একজন মানুষ বা একটা পরিবারের জীবন গল্প আজকের এখানে উঠে আসছে। আমি সবসময় একটা কথা আপনাদেরকে বলি, এই মানুষগুলোর নিজের গল্প বলার, মিডিয়াতে নিজেদের 1-2 ঘন্টা সময় করে নেয়া, এই সুযোগটা আসলে বাংলাদেশের কোনো মিডিয়াতে, ইলেকট্রনিক তো প্রশ্নই ওঠে না, আজ পর্যন্ত হয়নি। ধরুন এই মানুষগুলোর মধ্যে হয়তো কেউ খুব ভালো একটা কাজ করেছে, উদাহরণ হওয়ার মতো কাজ করেছে, তখন এই মানুষগুলোকে মিডিয়াতে ফোকাস করা হয়। যেমন আমি যদি বলি, এরকম একটা পরিবারে হয়তো কেউ গোল্ডেন A+ পেয়েছে, কিংবা এরকম একটা পরিবারে হয়তো খুব ভালো রকমের পজিটিভ কোনো ঘটনা করেছে, যেটা স্বাভাবিকভাবেই ঘটার কথা না, তখন দেখা যায় মিডিয়াগুলো এই পরিবারগুলো নিয়ে বা এদেরকে নিয়ে অনেক বেশি ফোকাস করে। কিন্তু এদেরও তো একটা জীবনযাপন আছে, এদের তো একটা ডেইলি লাইফ আছে, এদের একটা বলার মতো ব্যাপার আছে, এদের অনুভূতি আছে, এবং এরাও সমস্ত উন্নয়নের অংশীদার হওয়া উচিত। কিন্তু এরা কিভাবে ভাবে, পাশের বাড়িতে যখন আনন্দ হয়, পাশের বাড়িতে যখন সবাই 3 বেলা খায়, তখন এদের মনে চিন্তা ভাবনাটা কি হয়, মানে এইগুলো আমাদের একটু জানা উচিত, বোঝা উচিত। কারণ আমরা তো মানুষ, আমরা আসলে শুধুমাত্র নিজেরা খেয়ে পড়ে খুব সুন্দরভাবে বাঁচলাম এটার জন্য দুনিয়াতে আসিনি। সো সবারই সব কিছু জেনে শুনে সুন্দরভাবে একসাথে বাঁচার একটা অধিকার আছে। তো সেই জায়গাটা থেকে এই মানুষগুলোর ভোকাল ফর দ্য ফার্স্ট টাইম আমি মনে করি রেডিওতে এইভাবে আমরা নিয়ে আসার চেষ্টা করেছি। এবং শুধু আজকের যিনি আলামিন তা না, এখানে এরকম অনেক মানুষই এসছেন যাদের জীবন গল্প হয়তো বা কোনো দিন কোথাও বলার সুযোগ হতো না, স্পেশালি মিডিয়াতে। তো এই ধরনের ছেলেমেয়েদেরকে, এই ধরনের মানুষদেরকে আমি ফোকাস করছি। সুতরাং তাদের এই গল্পটা আপনার বুঝতে হলে তাদের মতো করে আপনাকে বুঝতে হবে, একটু ধৈর্য ধরে শুনতে হবে। বলুন। তারপর আমার মাকে মারার পরে উনি দৌড় দিয়ে বাড়িতে যায়। আপনার মাছ মারা যে পাশা আছে না, পাশা মাছ মারে ভাবে, ওই পাশা আনতে তার মাকে মারার জন্য পেটে ঢুকাই দেবে। আমার মা দৌড় দিয়ে অন্য একটা বাড়িতে যায়, পলে আশ্রয় নেই, বেঁচে যায়। বাড়িতে থাকতে পারি না, আমরা সব যে একটা বাড়িতে উঠি, ওখানে 2 রাত থাকার পর একটা মীমাংসা হয়ে আমার বাবাই জমি বিক্রি করে দেয়।
মানে বাড়ির জমিটুকু বিক্রি বাড়ির করে? ভিটা বিক্রি করে দিই, বাজারের সাইডে একটা জমি কিনে তো আমরা ওই সাইডে আসি। বাবা আমার দাদার বা আমার জন্মস্থান ছেড়ে দিই, ওই এলাকাটা ছেড়ে একটু আচ্ছা। বাজারের দিকে আসি। আচ্ছা মানে আমার থাকা হয় না ওখানে আর গন্ডগোলে। আচ্ছা এখানে বাড়ি করি, বাড়ি করার পর এখানে যে জমিটা আমরা একা কিনতে পাই না, অর্ধেক অর্ধেক করে ভাগ করে কিনে নিই। হুম 70,000 টাকা দিয়ে অর্ধেক অর্ধেক করে নেওয়া হয়। নেওয়ার পর এখানে থাকতেছে, বাজারের সাথে বাড়ি যে এখন ব্যবসা ট্যাবসা করা যাবে, আমার সংসারটা আর ভালো চলবে। ডিম বেচতে গেলে আর বেশি দূর যাওয়া লাগে না, এখান থেকে নিয়ে বাজারে যাওয়া যায়। হুম এভাবে ভালোই চলতেছে। আমার বাবা আবার পিঠা বেচলো, হুম ভাপা পিঠা বানাইলো, এগুলো বেচতে থাকলো, আমরা ওইভাবে চলতে থাকলাম। হুম সংসারে যে একেবারে উন্নতি তা না, কষ্ট আছেই। তারপর আমি এক হোটেলে কাজ নিলাম। আপনার হোটেল, আমার ফুয়াতো ভাই হোটেলে কাজ নিলাম। 10 টাকা দিন, মাসে 10 টাকা 3 বেলা খাতে দিবে। তো ওখানে আমার খাওয়াটা হলে বাইরে তো খাওয়া লাগতেছে না, আমি ওখানেই খেতে পারবো, ওখানে থাকবো। 10 টাকা দিন হলে এটা আমার বাইরে কাজে লাগবে। তখন চাকরি করে আমার বাবা টাকা নিয়ে আসে, আচ্ছা। ওরে আনিয়ে বাজার করে। আমার কিন্তু টাকা হাতে দেয় না, আমাকে 1 টাকাও দেয় না। আমি ওদের কোনো কষ্টও পাই না যে আমার বাড়ি চলুক, ভালো চলুক। জি ওখানে 6-7 মাস কাজ করলাম। আমি পুরি সিঙ্গারা এগুলো বানাতে শিখলাম। হুম এগুলো বানানোর পর ওখানে আমি 10 টাকা দিন, আমি চিন্তা করলাম একটু বাড়তি কিছু হলে আমি করবো, চাকরিটা ছেড়ে দিই। তো ঘোরাঘুরি করতে থাকি। তো আমার আম্মা ঘোরাঘুরি দেখে আমাকে ধরে মারে। হুম ও তার আগে আমার ছোট বোনটা হয় ওই বাড়িতে, যে আচ্ছা তখন আমার আপনার কয় হোটেলে ভাই বোন? চাকরি করা অবস্থা আমার একটা ছোট বোন হয়। ভালো লাগলো, বাচ্চা হয়েছে, অভাবে সংসারে আমার বোন। তারপরে আমি এই জন্য আমার মা আমাকে মারলো। আমি কিছু টাকা ছিল আমার কাছে, আমি টুকটাক ওই ক্যাশে থেকে নিতাম, নিয়ে রাখতাম। পথবার দোকানে আমি নিতাম, নিয়ে জোগানোর পর আমি বাড়িতে কিছু টাকা রাখছিলাম। আমার বাঁশের থাকে না, বাঁশ যে জি। বাঁশের যে পাওয়া থাকে, হুম ওই আমার যে খাটের যে পাওয়া, ওইটা ছিল বাঁশের মাচা। তো ওর ভিতরে আমি টেরা করে এগুলো রাখতাম, টাকা জমায় রাখতাম বাঁশের এর ভিতরে। আচ্ছা তারপর আমি হোটেলে কাজ বন্ধ করে দিয়ে তখন আমি আপনার ধানের খোলা, যে আপনার ধান শুকানো হয় না চাউল বানানোর জন্য, হুম ওই খোলাতে কাজ নেই। তো ওখানে আপনার রাত্রে আপনার আমার বয়স তখন 13 বছর হবে। জি আপনার সারা রাত ধান ভাঙানোর কাজে চাউল করার জন্য সকালে চাউল বের হয় মেশিনে। হুম হুম তো ধান শুকায় রাখছে 100 মণি খোলা, তো 4 জন লোক আমাকে দিয়ে হুম বাইরে থেকে আপনার যে ধানের পালাটা আছে ওখান থেকে ডামে করে নিয়ে 20 কেজি 25 কেজি একটা ডামের ওজন, জি ওটা নিয়ে এসে হলারে মারতে হবে, দ্রুত নিতে হবে, নিতে হবে হাতে মাথা। হ্যাঁ তো আমি ছোট মানুষ, আমার খুব কষ্ট ডাম উঁচা করতে, তবু উঁচা করতাম, নিয়ে যাইতাম, চিকনা মানুষ। এভাবে আপনার 6 মাস ভাঙালাম, খুব কষ্ট। 70-65 টাকা বিল আসতো, কিন্তু আমার খুব কষ্ট, তো একবারেই আমি ছোট। তো এভাবে বুকেও খুব প্রেশার, আমার শারীরিক খুব সমস্যা হতে লাগছিল। তো আমি আমার মা বললাম যে আমি ধান ভাঙাবো না। এর মাঝেই আমি কিছু টাকা জোগাই। তো আমি ওই যে বাসের ভিতরে টাকা রাখছিলাম, ওই টাকা আর কিছু টাকা নিয়ে, আমার মা তো আমাকে এর আগে থাপ্পড় মারার কারণে আমি কোনো বাইরে থাকবো না। তো আমার পায়ে একটা সিরা স্যান্ডেল, একটা সিরা গেঞ্জি, এগুলো পরে আমি ঢাকা যাবো। তখন তো ওই সিরা গেঞ্জি এগুলো পরেই আমি আসি এক কাপড়েই। তো আমরা তো মানে বড় হওয়া পর্যন্ত 13 বছর পর্যন্ত কোনো নতুন জামা কাপড় পরি নাই। তবে বাজারে বিক্রি করে 10 টাকা 20 টাকা করে, এগুলো আমার বাবা কিনে দেয়, নিজেরা এগুলোই পরি। মানে নতুন জামা আমরা গায়ে কখনোই দিইনি 13 বছর বয়সে, আচ্ছা। ঢাকা না আসা পর্যন্ত। তো এইভাবেই বাবার এক বন্ধু আছে আপনার মিরপুরেই, ওনার একটা কোম্পানি আছে। তো ওখানে আপনার কত বছর বয়স তখন আপনার? 13 বছর। 13 বছর বয়স। তো আমি হেঁটে যাই, ওই সিকিউরিটিকে বললাম তো আমি অমুক জায়গা থেকে এসেছি, তো আমি ওনার সাথে কথা বলতে, উনি আমার পরিচিত। প্রিয় শ্রোতা, ছোট্ট একটা বিরতি নিচ্ছে এই পর্যায়ে। আপনারা আসতে পারেন আমাদের ফেসবুক পেজে। ফেসবুকের ঠিকানা www.facebook.com/iloveDhakaFM। ওকে, ছোট্ট একটা বিরতির পর আমি আরজে কিবরিয়া আবারও ফিরে আসছি। শুনছেন ঢাকা FM 90 আর মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্স জীবন গল্প। আগামী বুধবার শোনার আমন্ত্রণ জানাচ্ছি। একই ফাঁকে বলতে চাই, আমার এই অনুষ্ঠানগুলোতে যদি আপনি অংশগ্রহণ করতে চান, আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09611904904। আমি আবারও বলছি 09611904904। ওকে, আমরা যেখানটায় ছিলাম তারপর। তো উনি ডাকলো, আমি অফিসে গেলাম, বলছে তুই এখানে, তুই কি কার সাথে আসলে? এভাবে আমাকে বললো। আমি বলছি আমি একাই এসেছি, আমি কাজ করব এখানে। বলে তে বলছে কি কাজ করবি? তুই তো শিখনা মানুষ, তুই তো লোয়ার কাজ করতে পারবি না, তুই রান্না কাজ কর। তখন আমাকে এই 32 জনের রান্না করা লাগবে, 13 বছর বয়স আমার, 32 জনের পাতিল নিয়ে রান্না করতে হবে। জি। তখন আমি বললাম ঠিক আছে, আমি রান্না করবো, আমি রাজি। জি। তাই আমার বেতন ধরলো 2000 টাকা। তা আমাকে মাসের শেষে যখন বেতন আনতে যায়, আমার 30 জন রানতে পাতিল উঁচা খুব কষ্ট হয়, আমি উঁচা করতে পারি না, তবু উঁচা করি। 3 বেলা রান্না করা লাগে, সকাল ভোরে ঘুম থেকে ওঠা লাগে আমার। জি। তো এভাবে 2000 টাকা বেতন ধরলো। আমার মাস শেষে আমি যখন অ্যাকাউন্টে বেতন আনতে যাই, সেখানে আমাকে 200 টাকা দেয়। 200 টাকা কেন আমাকে দিচ্ছেন? কোচ 1800 টাকা তোমার বাবার হাতে দেওয়া হয়।
আমি বললাম যে এই 200 টাকা সারা মাসে কি হয়, সাবানশো টাকা না যায়, 200 টাকা দিলেন আর 1800 টাকা আমার বাপ কেটে নিল, আমার সারা মাস কষ্ট করি কিন্তু বেতন আমি পাই না, আমার বাবার হাতে দেয়, এখন যাক দিচ্ছে এইভাবে 4 বছর আমার বাবাই এই 1800 করে নিত, আমার বেতন বাড়েনি, আর 200 করে আমাকে দিত, এইভাবে চলতাম। আচ্ছা, তো এইভাবে 200 টাকা করে কাছে দিত। আমি বললাম বাবা আমাকে আর 200 টাকা বাড়া দাও, 400 করে দাও, তুমি 200 কম লাও। পরে আমাকে 400 করে দেয়। তখন আমি 400 করে 4 বছর চাকরি করার পর আমি কিছু টাকা জোগানোর পর আমি বললাম যে আমি চাকরি করবো না, আমি গার্মেন্টসে চাকরি করবো। আচ্ছা, তখন আমি যখন বাইরে চলে আসলাম, বাড়িতে আসলাম, বাড়িতে সেই দিকে ওদের ঘোরা বেড়ানোর পর আমার বাবার এক বন্ধু বলছে ও ঘুরে বেড়াচ্ছে কি জন্যে, ও পাবনা একটা ইপিজেড আছে ওখানে পাঠিয়ে দাও, ওখানে একটা ব্যাটারি কোম্পানি নামে কোম্পানি আছে, ওখানে চাকরি করবে। তা আমি বললাম যে পেন্সিল ব্যাটারি হবে, ওই জন্য মনে আমাকে ওখানে পাঠাচ্ছে। জি। তো ওখানে গেলাম, যে ওখানে আমি আমার আবার ওখানে যাওয়ার পরে আমি লাইন দাঁড়ালাম, ওখানে লাইন দাঁড়ালাম, আমাকে চাকরি হলো। আমার লাইনে আমাকে টিকা এলো, ভিতরে ঢুকে দেখি সুইটার কোম্পানি। তো আমার বেতন ধরলো 1300 টাকা বেতন। তো ওখানে আমি চাকরি করতে লাগলাম। আমার বাইরে থেকে যাতায়াতে সমস্যা, কারণ বাড়িতে বললাম আমাকে কিছু টাকা দাও। তো আমার মা ওই কানের দুল বিক্রি করে আমাকে 2000 টাকা দেয়, এটা নিয়ে তুমি ওখানে থাকো। কানের দুল ছিল, এটা খুব কষ্টে আমার জন্য বিক্রি করে। চাকরি হয়েছে, ছেলে চাকরি বেতন পেলে আমার আবার হয়ে যাবে, টাকা নিয়ে ওখানে বাসা ভাড়া নিয়ে ওখানে থাকি আর চাকরি করি। তো 1 মাস পর বেতন পেলাম 5300 টাকা। আমি তো খুব বুঝি না কি ব্যাপার, 1300 টাকা বেতন ধরলাম, 5300 কিভাবে পেলাম। তো অনেকে জিজ্ঞাসলাম করছে তুমি প্রোডাকশনের টাকা পাইছো এই জন্য 5300। তখন আমি ওই একটা ফোন কিনি, ভিডিও ফোন, ফোন নামে একটা ফোন কিনি আমি, আর বাদ বাকি টাকা আমার খাওয়ার জন্য রেখে দিই। বাড়িতে আমার মা 2000 টাকা আমার দেওয়া হয় না। জি। তো ওই টাকা নিয়ে আমি ভিতরে কাজ করি। পরের মাসে একটা মেয়ে আমার দিকে তাকিয়ে থাকে, পাশের সেকশন থেকে আর আমার সেকশন, তো মানে আমার দিকে তাকায়। তখন তো আমার উঠতি বয়স, আমার দিকে তাকালে আমার কেমন যেন একটা বন্ধু বান্ধব আসে হয়ে গেছে পাশাপাশি, সব আমাকে টিটকারি মাঝে ওই মেয়েটা তোর দিকে তাকায় আছে রে। আমার খুব একটা মানে মনে রাখতে ভালো লাগতো, আমি ওরম মানে ইয়ে করতাম ওর সাথে, কিন্তু কখনোই কথা বলিনি সামনাসামনি যে তোমার সাথে আমার ভালো লাগে বা এসব কোনো কথাই বলিনি তার সাথে আমার। তখন ওই গার্মেন্টসের বাথরুম ছিল আপনার একটাই, মেয়েরাও ব্যবহার করবে ছেলেরাও, নতুন হয়েছে তো, দুইটা মেয়েরা করতে ছেলেরা একটা করতো। জেনারেটর নাই, নতুন ফ্যাক্টরি, কারেন্ট চলে গেছে, ঝড় হচ্ছে, সেই ঝড় বৃষ্টি, অন্ধকার অবস্থা। আমি বাথরুমের ওয়ালে কাছে দাঁড়িয়ে সিরিয়ালের জন্য, আর ওই মেয়েটাও ওই সময়ই যায় দাঁড়া আছে ও সিরিয়ালের জন্য। মেয়েটা ছিল বস্তির মেয়ে, ঠিক আছে, ঈশ্বরদী একটা বিলাক মারা খুব খারাপ একটা এলাকা আছে, ওখানকার একটা মেয়ে দাঁড়িয়ে আছে। আইসে বললো যে বাথরুমে কি যেন হয়ে যাচ্ছে, এভাবে একটা গুজব ছড়াইলো। আমি বাথরুম থেকে বের হয়ে বেরিয়ে গেলাম। আমার ইমানদারি, আমি কিছুই করিনি, চুপচাপ ছিলাম, আমাকে ফাঁসাই দিল। একটা গার্মেন্টসের তোড়জোড় শুরু হয়ে গেল যে এমন হয়েছে। পরের দিন মেয়ের মা এবং মেয়ের বাপ আর আশপাশে আরো অনেক লোক আমার কাছে এসে মানে হুমকি স্বরূপ নিয়ে, তুমি তোমার জন্য আমার মেয়ের কলঙ্ক হয়েছে, আমার বাসায় মুখ দেখাতে পারছে না। আমি কি করলাম, তো কিছুই করি না, আমি দাঁড়িয়েছিলাম, তো কিছুই হয়নি আমার সাথে, কথাই বলিলাম না মেয়ের সাথে স্পন্দগামী। তারপর আমাকে অনেক টর্চারিং করে, পরবর্তীতে অনেকেই সব রামদাও চাপাতি মানে খুর মুর এইসব হাবি যাবে সবাই নিয়ে আসছে আমার সাথে মারার জন্য। আমি তখন কেউ নেই, আমার ওই সেকশনে যেসব স্থানীয় পোলাপান আছে ওরা আমাকে একটু সাপোর্ট দিয়ে রাখতেছে, না এই ছেলে তো এসব করতে পারে না। এভাবে মেয়ের মা আমার মেয়ে কিছুদিন পর আমার বাসায় আসে, এসে একটা সিটি গোল্ডের আংটি আমার মেয়ে আমার হাতে ঢুকা দেয়, কথা নাই কিন্তু, কথা নাই বার্তা নাই, হ্যাঁ আংটি ঢুকাই দেয়। কি ব্যাপার এটা দিচ্ছেন, ও মানে অন্যরকম অবস্থা, ও পছন্দ করে। তার কিছুদিন পর আমি আংটি বাসায় নিয়ে যাই, আমার সব দেখে কি তোর হাতে আংটি, এমন ওই যে মেয়ে পড়ায় দিয়ে গেছে, তো কাম হয়েছে, তো স্বর্ণের আংটি না সিটি গোল্ডের আংটি, সব ডেল সিটি গোল্ডের আংটি। তখন আমি বাজারের দিকে আসি, একটা মোটর সাইকেল আসে কিছুদিন পরে, তোর জোর একটু থামাথামি কি মোটর সাইকেল এসে কিছু নেতা আসে, দুইটা নেতা, মানে সিটি গোল্ডের আংটি আপনি পরে ছিলেন কেন, আপনাকে দিয়েছে, আপনি খুলে ফেললে তো হয়ে যেত। হ্যাঁ আমি আবার ওটা বাসায় নিয়ে গেছি যে মনে একটি, মানে আপনারও কোনো না কোনো ভাবে সম্মতি ছিল, আজকে অস্বীকার করার কোনো উপায় নাই। না হালকা ছিল, হালকা ছিল, হ্যাঁ হালকা ছিল। তখন আমি নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পরে ডোলে দেখি যে অবস্থা। তারপর আমি বাজারের দিকে বেড়াইতে আইছি, দুইটা নেতা লোক আসলো, এসে বলছে তুমি গাড়িতে ওঠো। আমি কেন, কোচে উঠাবো, কাজ আছে। আমাকে মধ্যে বসালাম, উঠবো না, আমাকে উঠাইলো। আমি নতুন, আমি ভয় পাচ্ছি, ছোট মানুষ। উঠলাম, উঠে আপনার ঈশ্বরদী বিলাকপাড়া নামে একটা এলাকা আছে, ওখানে একটা কোয়ার্টার আছে, ওই কোয়ার্টারে ওরা আয়োজন করছে সবকিছু। আমাকে বলছে তোমার বিয়ে করতে হবে, তোমার ফ্যামিলি কেউ জানবে না, তোমার মতো তুমি চাকরি করবে, এভাবে চলবা, তোমার কেউ জানবে না, আর তোমার বাড়ি থেকে যখন মেনে নেবে তখন তুমি নিয়ে যাও। এইভাবে আমাকে ফুসলে ফাসলে একটা বিয়ের আয়োজন করা, বিয়ে দিল আমাকে। জি, আমার বিয়ে হলো রাত্রে। আমাকে থাকার জন্য একটা কোয়ার্টারে রাখলো, এবং কোয়ার্টারের চারদিকে বাসর ঘর, আমার যে বাসর ঘরে ওনার মা শুয়েছে, সবাই দরজা খোলা, যার যেমন সব আমাকে মানে আমি যেন বের হতে না পারি এভাবে, শুধু আমাকে খাটে দিয়েছে, সবাই মানে ছায়া শুয়ে আছে আমার পাশে, কেউ নেই। আমাকে মানে বাসর ফ্যামিলিও কিছু জানে না, না কেউ জানে না, শুধু আমার ওই রাত্রে
মানে বের হওয়ার কোনো সিস্টেমে নাই, কোনো বাসর ঘরেই বলে না, এটা শোয়া শুধু ঘুম পাড়ার মতো। তো আমার বন্ধুকে আমি ফোন করে বলি, শোন ফোন কোনছি নতুন ফোন, যে আমার এই একটা অবস্থা, আমি কান্না করে বলতেছি, আমার মা বাবাকে তো আমি কিছু বলতে পারলাম না, তুই বিষয়টা আমি কীভাবে কী বলতে পারতেছি না। তো বলছে আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি। ও কষ্ট পাইলো, জবাবে সংসারে এই কাজটা করা ঠিক হয় নাই। তারপরে আমি এইভাবে কাঁদতেছি রাত্রে। সকাল হলো, ঘুম থেকে উঠে ও কোসে আমার বাড়ি অনেক বড়, আমার বাড়িতে নিয়ে গেলে তুমি বুঝো এখানে বিয়ে দিলাম। এই শোনো, ওনার বাড়িতে আমাকে সকালে নিয়ে গেল, বুঝছেন। যাওয়ার পর দেখি টিনের বেড়া একবারে বস্তি, মানে একেবারেই আমার ফ্যামিলির সাথে মিলা, মানে আমার ফ্যামিলি গরিব হতে পারে কিন্তু একটা বংশ আছে, কিন্তু ওনাদের কোনো পরিস্থিতি নাই। তারপরে যাওয়ার পর কুয়ার দিয়ে আপনার দরজা আটকানো, দরজা মানে দরজা তো না, কুয়ার দিয়ে, চুলার কুয়ার দিয়ে ভিতরে যায় দেখি মধ্যে একটা আন্না দিয়ে দুই পাশে দুটা চকি পাড়া, একই ঘর। ওকে, ওনার সাথে আমার কিছু জানতে এক ঘরে থাকতে, এই পাশের ঘরে থাকতে দিল। তো আমি ওখান থেকে 20 দিন ডিউটি করলাম। 20 দিন। 20 দিন আপনি বাড়িতে জানাননি? না, বাইরে জানি। কেন জানেননি? জানাইনি, আমার বাড়িতে জানলে আমার বাবা স্টক করবে, মার নানান ঝামেলা হবে, আমি ভয়ে আমি বাড়িতে কিছু বলিনি। 20 দিন ডিউটি করার পর 20 দিন পর বেতন পেলাম। বেতন পাওয়ার পর ওনারা বলছিল যে তোমার ফ্যামিলি কেউ জানবে না, কাউকে জানাবো না, তুমি চাকরি কর, দুজনে চাকরি করে গোছাও, এ কথা বলছিল। কিন্তু আমি যখন বেতন তুলে ওর বাসায় যাই দেখি বিশাল একটা ঝরকা সিস্টেম হয়ে আছে। ওর মেয়েকে মানে ওরা সাজাইছে, ওর মেয়ে বলছে আমি এখানে থাকবো না, আমি মার সাথে ঝগড়া করছি, আমি বাড়ি যাবো, তোমার বাড়ি চলে যাবো। আমি কি জন্য এখানে থাকবো, আমাকে চাপ সৃষ্টি করতেছে। আমি বলছি এখন তো তোমার বাড়িতে আমি নিয়ে যেতে পারবো, তোমার বাড়িতেই তো বলছে যে কিছুদিন পর, অনেকদিন পরে থাকো, পরে টাকা পয়সা নিয়ে যাও। তো এখন আমি খুব চাপ সৃষ্টি করতে আমি রাগ করে নিয়ে কিছুদিন পর ওকে নিয়ে আমার বাড়িতে আসি, আমার চাচার বাড়িতে আসি। আমার পাশে যে চাচার বাড়ি, হাফ জমি কিনছিলাম আর হাফ আমার চাচা কিনছিল, ওর বাড়িতে উঠি। আমার বাপ একটা হাসি নিয়ে বেড়ায় শুনে যে আমি বিয়ে করছি। হাসি মানে হাসি যেটা আপনার বড় হাসি, যেটা আপনার বড় দা রামদার মতো। হ্যাঁ হ্যাঁ, ওইটা নিয়ে এসে ওই জানালার উপর কোবার পরে তুই বের হ, দরজার পরে বের হ, তো মেরে ফেলবো, তুই কি জন্য এগুলো করবি, আমার না বলে, মানে অভাবের সংসার। তারপর আমি এটা করছি। আপনারা কয় ভাই বোন ছিলেন? 2 ভাই ছিলাম। আপনি কি বড় ছিলেন না ছোট ছিলেন? আমি মেজো ছিলেন। বড় ভাই তখনও বিয়ে করেনি? বড় ভাই বিয়ে করেনি, ছোট বোন আছে। তো আমার বাবা খুব কষ্ট, থাকার জায়গা না, এই সময় বিয়ে করছে। মানে মা যে কানের দুল বিক্রি করে যেমন থাকার জায়গা দিল, তার টাকাও আমি দিলাম না, আমি এগুলো করলাম, খুব খারাপ অবস্থা। তারপরে গ্রামে সব দাদা আমার আত্মীয় স্বজন এসে একটা মীমাংসা করি, আমার তুলে দিয়ে যায় ঘরে। জি। তার 15 দিন পরে ওনার নানি আসে, আমার বাড়িতেও কিন্তু ওইভাবেই আসি, তার সাথে আমার বাদ। ওর নানি আসে, আসার পরে বলে যে দেখতে আসে। আমার বাবা কোনো টাকা পয়সা দেয় না, তো আমি আধা কেজি গরুর খাসির গোস্ত কিনি, কিনে আমার ওর নানিকে খাওয়া দাওয়া ও নিয়ে চলে যায়। আমার বাবা ভাত টাত খায় না, খুব পাগলের অবস্থা, এখানে ওখানে পড়ে থাকে, খুব খারাপ অবস্থা। সোনার বাবা নেশা করে না, একটু ভালো হয়েছে, কাজ কাম করে না, মানুষের কাজ করে না, তবে যে ব্যবসা ট্যাবসা করে একটু ভালো হয়েছে। আমার বাবা এখানে পেশারুটি পড়ে থাকে, ওখানে মানে নানান যায় অবস্থা, বাবাকে বাঁচানো যায় না, আমাকে জড়ায় ধরে কান্দে, ভাত খায় না, কান্দে বলে যে তুমি ঢাকাতে পালায় যাও, এদিকে যত ঝামেলা আমি দেখবো, তুমি এই মেয়ে সংসার করতে পারবা না, তুমি চলে যাও। ঠিক আছে, আমার বাবা আমাকে কথা বলে, আর আমি সেখন আমার বাবার কথা শুনে আমি কিসের আর কি ওই ফেলাতেই আমি ঢাকা চলে আসেন। ফেলায় দেওয়া বলতে কোথায় ফেললেন? আপনার বাড়িতেই? না, ওর বাড়িতে নিয়ে গেল নানি, আমার বাড়িতে তখন আমার সুযোগ থাকলো, সেখানে ওর বাড়িতে ফেলাতে চলে আসলাম। পরে ফোন দিল আমাকে, তুমি কোথায়? আমি বললাম যে আমি ঢাকাতে চলে আসি। ওর বাড়ি কোথায় ছিল? ওর বাড়িতে ছিল পাবনাতে রেখে চলে আসলেন? হ্যাঁ। যখন আপনি আবার ঢাকায় আসলেন, সেই সময়টাতে কোনো পরিকল্পনা ছিল যে ঢাকায় এসে আপনি কি করবেন, কোথায় উঠবেন, কার কাছে থাকবেন, সেটা কি প্ল্যান ছিল? সেখন আমার এক বন্ধু ছিল মিরপুর 13 নম্বরে, ও ওপেক্সে চাকরি করতো। ও জানতো বিষয়টা? ও সবগুলো জানতো? হ্যাঁ, বলছিলাম আমি সব কিছু। সে বলছে আচ্ছা ঠিক আছে, তোকে আমি এখানে কাজ দিচ্ছি, এখানে তুই থাক আর এখানে চাকরি কর। তারপর ওখানে যে ওর সাথে থাকলাম, ও মেকানিক্যালি কাজ করতো আর আমি গার্মেন্টসে ফিনিশিং এ ঢুকলাম। কাজ কাম করতে করতে আমার ধরেন টাকা পয়সা ওখান থেকে কিছু কিছু করে বাইরে পাঠাই, আর কিছুদিনের ভিতরে আমার বাবাকে বলি আব্বা আমি তো বাড়িটাই যেতে পারবো না, বন্ধু বান্ধবকে বলে আমি তো বাইরে যেতে পারবো না, আমার কেস হবে। আমার জ্ঞানে যেটা আসে। বিয়ে করেছেন তখন আপনার কত বছর? 17 বছর। মেয়েটার বয়স কত ছিল? মেয়েটার বয়স ছিল 15 বছর বয়স। আপনি যদি দোষ নাই করে থাকবেন, জি, বা আপনার যদি একেবারে নির্দোষ হন, তাহলে মেয়েটাকে আপনি বিয়ে করার পরে এতদিন ধরে মেয়েটার বাসায় যাচ্ছেন নিয়মিত, মেয়েটা আপনাকে চাপ দিল, আপনি তাকে বাড়িতেও নিয়ে আসলেন, এবং আপনি জানেন যে বাড়িতে নিয়ে আসলে এরকম একটা সমস্যা হতে পারে, বাবা এরকম কাজ করতে পারে, এবং সেই মেয়েটাকে আপনি শেষ পর্যন্ত আপনি ঈশ্বরদীতে রেখে আপনি ঢাকায় চলে আসলেন। তার মানে আপনার পালানোর অপশন তো আগে থেকে ছিলই, জানা তো ছিলই যে আপনি যদি মেয়েটাকে এখানে রেখে ঈশ্বরদীতে রেখে যদি আপনি ঢাকায় চলে যান, মেয়েটা আপনাকে ধরতেই পারবে না, আপনি ঢাকায় গিয়ে খুঁজেও পাবে না। আপনি সেটা আগে করেননি কেন? স্যার আমি আগে পালাতে চাইছিলাম না, আমার বাবার কথা শুনে আমি পালাইছি।
আসলে আমার এরকম কোনো সিদ্ধান্ত আমার ভিতরে ছিল না। মানে আপনি তাহলে মেয়েটাকে পছন্দ করতেন? আমিও করতাম। আচ্ছা, তার মানে আমার মেয়েটার পছন্দ সঙ্গে আমি আপনাদের যে ত্যাগ ঘটনাটা ঘটেছিল সেটা আসলে অনিচ্ছাকৃত ছিল না, এটা ইচ্ছাকৃতই ছিল আমার আগে থেকে? ইচ্ছাকৃত ছিল, অনিচ্ছাকৃত ছিল আগে, কিন্তু পরে আমার ইচ্ছাকৃতই ছিল। আপনাকে আমি আরেকবার সুযোগ দিব, যদি আপনি আরেকটা মিথ্যা কথা বলেন তাহলে আমি আপনাকে এখানে বলা স্টপ করে দিব। দেখেন, প্রথম কথা হচ্ছে যে আমার সামনে মিথ্যা কথা বলার সুযোগ নেই। কেন সুযোগ নেই? কারণ মিথ্যা কথা প্রথমত সুযোগ নেই। আমি জীবনে বহুত জীবন গল্প শুনেছি, কেউ যদি কোনো কিছু মিথ্যা বলার সুযোগ শুরু করে তাহলে আমি বুঝে যেতে পারি, এটা আমার শোনার জায়গা থেকে, অভিজ্ঞতার জায়গা থেকে। আর দ্বিতীয়ত হচ্ছে, একটা মিথ্যা গল্পের গ্রাফ খুব বেশি দূর টেনে নেওয়া যায় না, তখন আপনি অটোমেটিক্যালি যুক্তির কাছে ধরা পড়ে যাবেন। জি। মেয়েটার সঙ্গে আপনার বাথরুমে যে ঘটনাটা ঘটেছে সেটা অনিচ্ছাকৃত ছিল এটা আপনি বলতে পারবেন না। কারণ পারবেন না এই কারণে যে পরবর্তীতে যতগুলো ঘটনা ঘটেছে এটা যদি অনিচ্ছাকৃতই হয়, মেয়েটাকে যদি আপনার অপছন্দ হয়, মেয়েটাকে নিয়ে যদি আপনার সংসার করতে নাই ইচ্ছা করে, তাহলে ওই ঘটনার পরে আপনি ইজিলি ঢাকায় পালিয়ে যেতে পারতেন, কিন্তু আপনি সেটা পালাননি। এবং মেয়েটাকে নিয়ে আপনি সংসারে, আপনাদের নিজেদের সংসারে এসছেন, তার মানে এত বড় রিস্ক আপনি নিয়েছেন, আপনি মেয়েটাকে নিয়ে সংসার করবেন। যদি মেয়েটাকে আপনার অনিচ্ছাকৃতভাবেই হইতো তাহলে আপনি এত বড় রিস্ক নিতেন না, এটা লজিক। জি। এটা সবাই বুঝে। জি। এবং আমাদের শ্রোতারা কেউ কেউ কি অনেকেই মানে আমাদের চেয়েও অনেক ভালো বোঝে। তো সেই জায়গাটা থেকে মিথ্যা বলার কোনো সুযোগ নেই, ঠিক আছে? আপনি যদি দোষ করে থাকেন সেটাও আজকে ওপেন করতে হবে, আপনি যদি ভুল করে থাকেন সেটাও ওপেন করতে হবে, আর আপনার যদি কোনো ভালো গুণ থেকে থাকে সেটা শ্রোতারাই জাজ করবে, ঠিক আছে? সো এটা আপনার জন্য ফার্স্ট এবং লাস্ট সুযোগ। ওকে, বলুন তারপর কি হলো? তারপর পালিয়ে গেলেন ঢাকাতে পালিয়ে আসলাম, তো আমার বন্ধুর কাছে থাকলাম। তো আমি 2 মাসের মতো 2600 টাকা বেতন ধরলো এখানে, আমার ফিনিশিংয়ে চাকরি করছি। তো এখানে যে টাকা পাই আমি বাড়িতে টুকটাক করে পাঠাই। আর আমি চিন্তা করলাম, আমার মনে যেটা চিন্তা আসলো যে আমি এখানে আমি তো আর কোনোদিন বাড়িতে যেতে পারবো না, আমার কেস হবে, যেহেতু আমি বিয়ে করছি, ওই বউ কেস করবে, আমাকে পুলিশ জেলে দিবে, এরকম একটা সিদ্ধান্ত নিলাম। আমি এখানেই থেকে যাবো, যতদিন বাঁচি আমি এখানে থাকবো। আমি এখানে একটা নতুন ভাবে আমি একটা মেয়ে দেখে পছন্দ করে বিয়ে করবো। তো একটা মেয়েকে আমার পছন্দ হয়েছিল ওখানে, আমি তাকে অফার করি, সেও পছন্দ করে আমাকে। এরকম এটা 6 মাসের মাথায় তাকে আমি বিয়ে করি। 6 মাসের মাথায় আপনি তাকে বিয়ে করলেন, মানে এটা হচ্ছে 6 মাস কি আপনার আগের স্ত্রীর সঙ্গে কোনো যোগাযোগ ছিল না? না, কোনো যোগাযোগই করেন? কোনো যোগাযোগ ছিল না। আচ্ছা, তো যেই সেকেন্ড মেয়েটাকে বিয়ে করলেন, এই মেয়েটা তো নিশ্চয়ই আগের বউয়ের ঘটনাগুলো জানতো না? না, জানতো না। তার মানে তার কাছে আপনি পুরোপুরি লুকিয়েছেন? হ্যাঁ, লুকিয়েছি। আচ্ছা, কেন লুকালেন? ও যদি শুনে যে আগে আমি বিয়ে করছি তাহলে আমাকে বিয়ে করবে না, আর আমি এমন একটা চাকরিজীবী মেয়ে পাবো না। আমি চিন্তা করছিলাম যে ও টাকা দিয়ে একজনের টাকা রাখবো, একজনের টাকা খাবো, একজনের টাকা জমাবো, একজন, এভাবে আমরা সংসার করবো। আমার এরকম একটা চিন্তা ভাবনা ছিল। এই জন্য কিছু জিনিসে সবসময় মনে রাখবেন, একটা জিনিসে যখন ভুল হয় তখন সেটার পিছনে একটা লজিক কোনো না কোনোভাবে মানুষ দাঁড় করায়। সবাই তো আর কবি নজরুল ইসলাম না যে হে দারিদ্র তুমি মোরে করেছো মহান, তুমি মোরে দানিয়েছো খ্রিস্টের সম্মান। ওই ব্যাপারটা আসলে প্রত্যেকের জীবনে ঘটে না। কারো কারো জীবনে দারিদ্রতাই হলো মানে সকল রকমের অপরাধের কারণ। সো দেখুন, সেকেন্ড যে বিয়েটা, সেখানে যতটা না বেশি জৈবিক ছিল, যতটা বেশি মনের ভালো লাগা ছিল, তার চেয়ে অধিক বেশি ছিল যে একটা লজিক্যাল অ্যাপ্রোচ, যে এই মেয়েটাকে যদি আমি বিয়ে করি তাহলে আমার অন্তত খাওয়া দাওয়ার ব্যাপারটা নিশ্চিত হয়ে যাবে, আর কিছু টাকা আমি জমাতে পারবো। কত বছর বয়স তখন আপনার? 15-16 বছর? হ্যাঁ, নাকি 17 বছর? 17 বছর তো আপনি বিয়েই করলেন, তখন 18 কাছে এমনই হবে। ওকে, ঠিক আছে। তখনও বিয়ের বয়স হয়নি আপনার? না, বিয়ের বয়স হয়নি। হ্যাঁ, তারপর? এটা অল্প বয়সে বিয়ে করে একটা মানুষ। আচ্ছা, মেয়েটার বয়স কত ছিল? ওর বয়স ছিল 1-8 বছরের ছোট হবে। ওকে, তার মানে ওরও বয়স হয়নি। ও কি ফ্যামিলিতে জানিয়ে বিয়েটা হলো নাকি নিজেরাই জানায়নি? নিজেরাই না, এটার কাহিনী আছে আমি বলবো। জি। তো আমি ওরে পছন্দ করলাম, কিন্তু ওর যে একটা ভেতরে ছেলের সাথে সুপারভাইজারের সাথে সম্পর্ক আছে, ওই সুপারভাইজার দাদা বলতো, ঠিক আছে, দাদা বলেই দেখতো। তাই বলছি দাদা বলে এটা ভালো সম্পর্ক, ওনার বাড়িতে যে থাকে এভাবে, মানে আমি ও দাদাই বলতাম। আচ্ছা, এটা কি আপনি বিয়ের আগে জেনেছেন না বিয়ের পরে জেনেছেন? না, বিয়ের আগে জেনেছেন? বিয়ের আগে জানছি যে ও দাদা বলে, ঠিক আছে। আচ্ছা, না, আমি বলতে চাচ্ছি যে দাদার সঙ্গে যে সম্পর্কটা আপনি তো বলেই দিলেন। না, বিয়ের আগে জানি না, তো এটা বিয়ের পরে কিন্তু সম্পর্ক আছে ওদের সাথে, হচ্ছে দাদা সম্পর্ক, এটা আমি জানি। আচ্ছা, ভালো একটা সম্পর্ক, ফ্যামিলির মতো আছে। আচ্ছা, কিন্তু বিয়ের পরে আমি জানি ওনার সাথে খারাপ সম্পর্ক আছে। কিভাবে জানেন? তো ও আমাকে বিয়ে করবে না। তো আমি বলছি তুমি চলো, তোমাকে আমাকে মিরপুরে, মানে যেখানে আমি থাকতাম এখানে তুমি চলো, যেখানে রান্না করতাম আমি, এখানে চলো, এখানে আমি তোমাকে নিয়ে যাবো, ওখানে আমি আমার এলাকার লোক আছে দেখা, ওখানে আমার দাদা আছে, মিথ্যা কথা বললাম, তোমাকে দেখাবো, ওখানে তোমাকে আমি। ও যাবে না, ও আমাকে বিয়ে করবে না, শুধু ভালোবাসবো পুরোপুরি, ঠিক আছে, কিন্তু বিয়ে করবে না। আমি ওকে জোর করে বাসা থেকে নিলাম হাত ধরে। অনেক মানুষ দাঁড়িয়েছিল, আমাকে কেউ কিছু বলেনি, মনে করছিল এখানকার স্থানীয় কেউই হবে, সালে হবে। আমি সেই অবস্থায় আমি ওকে হাত ধরে বের করে নিয়ে যাই, রিক্সায় তুলি, রিক্সাতে লাভ দিতে চাই। মানুষ দেখো এমন পাগলামি করে, তুমি চলে আসো আবার। ওকে আমি বুসুস দিয়ে নিয়ে যাই মিরপুরে, যে এই যে আপনার পানির ট্যাঙ্কি আছে, ওখানে নিয়ে যেয়ে আমরা বিয়ে করি। বিয়ে করার পর এরা এখানকার অফিসের লোকজন জানে, দাদা জানে। আপনি তখন কোথায় কাজ করেন? তখন আমি ওই
ফিনিশিং করি, 13 নম্বরেই চাকরি করি, ওনার সাথেই চাকরি করি। মেয়েটার সঙ্গেই? হ্যাঁ, মেয়েটার সঙ্গেই। ও আচ্ছা। ফোল্ডিং ম্যান, আমি প্যাকেনি কাজ করি। আচ্ছা, দুজনেই গার্মেন্টসে কাজ করেন, ওখানে দুজনেই পরিচয় হয় garments-এ মেয়েটার কাজ সঙ্গে? করি, একই সাথে। কি নাম ছিল? মেয়েটার নাম বলতে চাচ্ছেন না? না। ওকে। কিন্তু এর ভিতরে আমি একটা কথা ফেলে গেছি। আমি আমার বাবাকে জানাইছিলাম যে আমি একটা মেয়েকে পছন্দ করি, আমি ওরা দুজন মিলে চাকরি করলে কিছু করতে পারতাম। আমার বাবা বলছে দেখো যদি ভালো কিছু হয় তাহলে আমরা আসবো, এসে দেখবো। কিন্তু বাবা আসার আগে আমি বিয়েটা করে ফেলছেন? নিজে বিয়ে করে ফেললাম। আচ্ছা, এখানে একটা কথা, তার মানে পরিবার বিষয়টা জানতো যে আপনি সেকেন্ড টাইম বিয়ে করতে পারেন বা করবেন, তার মানে ফার্স্ট ওয়াইফকে তো তখনও ডিভোর্স দেওয়া হয়নি? না। আচ্ছা, 6 মাস ধরে যে আপনি ওয়াইফের সঙ্গে যোগাযোগ করছেন না, ওই পক্ষের লোকজন তো আপনার বাড়ি চিনতো? হ্যাঁ, আসতো। বাড়িতে আসতো? হ্যাঁ। আসলে কি বলতো আপনার বাড়ি থেকে লোকজন? আপনার ছেলে পলায় গেছে, টর্চারিং, মানে এভাবে আমার বাড়িতে টর্চারিং করতো। টর্চারিং বলতে? মানে বলতো যে আপনার ছেলে পালাই দিয়েছেন, ভাগাই দিয়েছেন, আমার মেয়েকে এভাবে ফেলাই রাখছেন, মানে না আমরা কেস করবো, এটা করবো, এটা আচ্ছা, করবো। পাবনা থেকে আসতো আপনাদের বাড়িতে? আপনার বাড়ি কোথায় ছিল? আমাদের বাড়ি বনপাড়াতে ছিল। বনপাড়া, নাটোর বনপাড়াতে? জি। ওই পাবনা থেকে নাটোরে যেত? জি। কে কে যেত আপনার বাড়িতে? ওনার ওই এলাকার নেতারা আসতো। নেতারা আমার বোর শাশুড়ি আসতো, মা আসতো, আচ্ছা। আমার শাশুড়ি আসতো। হ্যাঁ। এসে আমার শাশুড়ি তো মুখের ভাষা অন্যরকম, তো সেও আসে। উনি এসে বাড়িতে এ ধরনের কথা বলার পরে তো আপনার মনের মধ্যে একটা কিছুটা হলেও ভয়ে থাকা উচিত ছিল, কারণ যেহেতু আপনাকে বিয়ে করেছে কাগজ টাগজ করেই, জি। এবং এই কাগজ নিয়ে যদি পরবর্তীতে ওরা কোনো ধরনের মামলা করে আপনাকে খুঁজে বের করা খুব কঠিন কিছু হবে না, আপনার বাবাকে যদি অ্যারেস্ট করে? জি। লজিকে আসেন, ওকে। জি। এই অবস্থায়ও আপনি সেকেন্ড বিয়েটার কথা চিন্তা করছেন, এটা তো মানে দুঃসাহসের ব্যাপার, এবং সেখানে আপনার ফ্যামিলিও সাপোর্ট দিচ্ছে, এক ধরনের সাপোর্ট। এটা কেন চিন্তা করলেন? জি, আসলে আমি সেটা বুঝতে পারিনি ওই সময়। আচ্ছা, প্রিয় শ্রোতা, একটা জিনিস খেয়াল রাখতে হবে, ওর জীবনে যেটা ঘটেছে ও সেটাই এখানে বলতে এসছে, এবং কোনো জিনিস যদি হাইড করার চেষ্টা করে সেটা আমি রিভিল করবো আপনাদেরকে। বাট দারিদ্র অবস্থা কত সালে করলেন? মানে এটা আমার 10 সালে ছিল। 2010 সালের দিকে? 10 সালে, হ্যাঁ 10 সালে। এবং ওই ফ্যামিলির বাবা মা কেউ জানে না, আপনার না, সেকেন্ড ওরা- ওয়াইফও জানে না যে আপনার একটা ফার্স্ট বিয়ে ছিল, মাত্র 6 মাস আগে বিয়ে এটা জানে না, কিন্তু পরবর্তীতে আমাদের সংসার করার পরে উনি ওর মা বাবাকে জানায় যে আমি বিয়ে করছি। আচ্ছা। মেয়ে আমার সেকেন্ড বউ জানায় যে বিয়ে করছি। তো এইভাবে আমরা বাসা নিই, একটা দুজন মিলে বেতন পেয়ে বাসা নিয়ে ঘরে সংসারে যাবতীয় জিনিসপাতি আমরা কিনি, যা লাগে সংসারে, নতুন সংসারে যা লাগে আমার সংসার করা অবস্থায়, এটা খাট কিনে আপনার থালা বাসন সবকিছু কিনে সংসার করছি দুজনে। জি। 1 মাসের মাথায় আমার বউ আমাকে বলে যে আমার মাথা ব্যথা ঘুরছে আর পেট ব্যথা করতেছে। 1 মাসের মাথায়? হ্যাঁ। আমি বললাম যে মনে হয় চলো ডাক্তারের কাছে, অন্য কোনো সমস্যা হতে পারে। ফার্স্ট ওয়াইফের সঙ্গে তো আপনার এই ধরনের কোনো সম্পর্ক ছিল না? না, একেবারেই হয়নি? না। মানে এত কাছাকাছি থাকার পরেও হয়নি? আমি সত্য কথা বলছি, আমার সাথে হয়নি। না, হয়নি ঠিক আছে, কিন্তু আপনার, আমি মানে এই ইকুয়েশনটা কোনোভাবে মেলাতে পারছি না। যেই ওয়াইফটার সাথে আপনার মানে এই ধরনের সম্পর্ক হয়নি, আবার সেই ওয়াইফকে আপনি বাড়িতে নিয়ে গেলেন, আবার সেই ওয়াইফকে আপনি রেখে পালিয়ে আসলেন, মানে বিষয়গুলো না মিলছে না কোনো না কোনোভাবে। না, আমার সাথে হয়নি কেন? হয়নি, ও মানেনি। উনি আমাকে তার কাছে এটা মানে আপনার জায়গা থেকে ট্রাই ছিল, কিন্তু ওনার জায়গা থেকে সেটা পছন্দ ছিল না। ওকে, ফাইন, ঠিক আছে, বলেন তারপর। ঠিক আছে, হতে পারে, কারণ ওদের বয়স যেহেতু অনেক অল্প, ওরা যেহেতু বিষয়গুলো বোঝে না তেমন একটা, হয়তো বা সে কারণেই হয়েছে, বা অন্য কোনো রিজন আছে। কিন্তু আমরা ফ্যাক্ট ফাইন্ডিংসের জায়গাটা থেকে যেটা বুঝতে পারছি, ও যেটা ভুল করেছে সেটাই এখানে বলছে। হ্যাঁ, তারপর? যাই হোক, আমি ওই 1 মাস পরে আপনাকে যেটা বললো। হ্যাঁ, তো ওকে নিয়ে আমি ডাক্তারের কাছে গেলাম। আপনার এই 10 নম্বরে একটা হসপিটাল আছে, নাম বলতে হবে না, অনেক দিন আগের কথা। তো ওখানে নিয়ে যে ওকে আমি চেক আপ করাই। চেক আপ করানোর পরে ডাক্তার আমাকে, মহিলা ডাক্তার এসে বলে যে আমাকে মিষ্টি খাওয়ান। কেন? কোসে সুখবর আছে। আমি মনে করি বাচ্চা, এটা বললো যে আপনার বাচ্চা, আমি বাচ্চার বয়স দেখলাম না, তো কাগজ দিল আমাকে। আমি ওই কথা বলার জন্য ওনাকে আমি 1000 টাকা দিলাম, খুশি হয়ে, যে টাকা নেন, যে কথা বললো খুশি হলাম। আমরা বউয়ের সামনেই? হ্যাঁ। আচ্ছা। এ কথা বললো, কিন্তু কাগজটা নিয়ে আমি তো কিছু হলেও পড়ালেখা জানি, 5ম শ্রেণী পড়লে আমি কিছু বুঝি। আমি অনেকে দেখালাম, আমি বললাম দেখেন তো বাচ্চার বয়স কত। বাচ্চার বয়স 3 মাস 15 দিন। আচ্ছা, আমার বিয়ের বয়সই 1 মাস। 1 মাস। আমি এই কথা আমার মানে কাগজ দেখার আগ পর্যন্ত আপনার মনের মধ্যে কোনো সন্দেহ ছিল না? না। ওকে। আমার বউকে আমি বললাম এটা মনে ভুল হয়েছে, আমি ডাক্তারকে আবার দেখা নিয়ে আসি। আমি আবার গেলাম, যা বললাম যে আমার বিয়ের ভালোকে দেখেন তো, এরা ভুল হয়েছে নাকি, এই 3 মাসের কোনো ব্যাপার স্যাপার আছে? বলছেন না, সঠিক আছে। 3 মাস 15 দিন আপনার বাচ্চার বয়স। বিয়ে কথা আমাকে বলে নাই, 3 মাস 15 দিন। আমার শুনি আমি খুব খারাপ অবস্থা, এটা বলার মতো না। আমি ওকে নিয়ে বাসায় আসলাম, মারলাম না, কিছুই বললাম না, বাসায় আসলাম। আপনি কি তখনও ওকে জানান নাই বিষয়টা? না। আচ্ছা। বাসায় এসি রাত্রে ঘুমানোর সময় 10টা, আমার ঘুম নেই, আমার মাথা ঠিক নেই ঘুমানোর সময়। এমনি যখন আমি ওর সাথে আমার বাসর হয়, তখনই আমি কিছু
বুঝতে পারছিলাম। কিভাবে বুঝবেন? তার মানে আপনাদের আগে থেকে অভিজ্ঞতা ছিল? না 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 না, আমার বন্ধু বান্ধব তো আছে, তাদের কাছে আমি এগুলো তো মানে ওই অবস্থায় জানা যায়, শোনা যায় বন্ধু বান্ধবের কাছে কেমন কি, কিন্তু যেগুলো শুনছিলাম সেমন কোনো কিছু মিলে না। আমি এগুলো কারোর সাথে শেয়ার করিনি। দেখ, আমি মিথ্যা কথা বলছি না, যেটা আমার হয়েছে সেটা বলতেছি। তো ওকে নিয়ে আমি রাত্রে শোবার সময় ওরে বললাম যে তোমার সাথে আমার বিয়ে 1 মাস, তোমার বাচ্চার বয়স 3 মাস 15 দিন, কীভাবে সম্ভব বলো তো? এটা ভুল টুল হতে পারে না, বলেনি, সত্যি করে বলো, আমি কিছু বলবো না, তুমি যেটাই করো আমাকে বলো। আমি গালে হাত দিয়ে ও চুল টুল এইভাবে ধরে আদর করে বলছি, বলো মানে বলো, যেটা তোমার যেমন কোনো সমস্যা হোক, আমি তোমাকে কিচ্ছু বলবো না, তুমি বলো না। ও আমাকে জড়িয়ে দিয়ে কান দিয়ে ফেলে, বলে অনেকক্ষণ পর জড়িয়ে দিয়ে কান দিয়ে বলে যে আমার সম্পর্ক আছে একজনের সাথে। কে সে? কয় আমার এই দাদা। আমি দাদার না বউ ছেলে আছে, তুমি না ওর ছোট বোন হিসাবে যাও। করছে ওর সাথে আমার একদিন, আমি গেছিলাম, আমার একদিন ওর ঘরে শুয়েছিলাম, ও আমার সাথে এমন কিছু করছে। আমার শুনি ভাই, আমি আর মানুষ নাই, আমি খুব কষ্টের মধ্যেও আমি একটা মেয়েকে পছন্দ করে বিয়ে করলাম, যে সংসার করব, তারপরে অবস্থা বললো যে শারীরিক সম্পর্ক। আমি আরও বললাম যে না সমস্যা নেই, ব্যাপার না, ও যা হয়েছে, আমি তোমাকে বিয়ে করছি, আমি তোমাকে রাখবো, সমস্যা নেই। তো কী হয়েছে, একটা ছেলের সাথে হয়েছে, ব্যাপার না, বাচ্চাটাকে করে দেবো। আমি বলছি বলো তো তোমার সাথে কয়দিন, আর কিছুদিন হয়েছে, বলো বলো, সমস্যা নেই। বলতে চাচ্ছে না। হ্যাঁ আমার সাথে আরও কিছুদিন। ভাই আমি আর মানুষ নেই, মানে আমি কাঁদবো না হাসবো না কি করে আমি বলতে পারছি না। তারপর আমার শ্বশুর কিছুদিন পর আসলো। মানে এটা আপনার শ্বশুর বলতে শ্বশুর জানলো কিভাবে? আমার শ্বশুরকে জানানো হয়েছে বিয়ের কিছুদিন পরে। আচ্ছা, শ্বশুর আসলো বেড়াইতে, আমি শ্বশুরে কিছু বলিনি, আমি তো এমনি কষ্টে আছি, এইভাবে আমি অবশ্যই মারামারিও করিনি। ততদিনে কি বাচ্চাটাকে অ্যাবর্ট করা হয়েছে? না, এখনো করা হয়নি। তখনও করা হয়নি। আচ্ছা। তারপরে উনি আসলো, আসার পর আমাদের একটা দুটা বালিশ আর একটা আপনার ল্যাব কিনে দিয়ে গেল দোকান থেকে, দিয়ে আমাকে দাওয়াত করলে তোমরা আমার এখানে আসো। তখন আমার বাড়িতে আমি না নিয়ে ওকে নিয়ে ওখানে গেলাম বেড়াইতে। প্রথম শ্বশুর বাড়ি গেলাম, যাওয়ার পর দেখলাম অবস্থা ভালো না ওদের, বেশি একটা একটা বংশ আছে, পরিস্থিতি ভালো। গেলাম, যাওয়ার পরে আমার সম্মান ভালোই করলো। আমি বিষয়টা আমার শ্বশুরে ভেঙে চুরি বললাম না, তার আগে ওকে নিয়ে যাওয়ার আগে আমার শ্বশুরে সাথে ডেকে নিয়ে বললাম যে আব্বা এই বিষয়, আপনার মেয়েতে এমন এমন একটা সমস্যা আছে। আমার শ্বশুর মাথা হাত দিয়ে বলে, দেখো ওনার যে দাদা বলে, সে তো আমার সাথে কথা বলতো বোন হিসাবে, সে আমার সাথে কথা বলতো, ওনার ফোন দিয়ে আমি কথা বলতাম আমার মেয়ের সাথে। শ্বশুরকে বিষয়টা জানালেন? হ্যাঁ। কেন জানালেন? জানালাম যে আমি আর থাকতে পারছি না, বললাম যে আপনি মেয়ে এমন একটা কাজ করছে, ওই ছেলের সাথে, মানে আমার শ্বশুর ওনার রেফারেন্সে ওখানে কথা বলতেন ফোনে, মানে ওই যে দাদা বলতো যাক, তার সাথে কথা বলতেন। বিগ মিস্টেক। এখানে একটু ইন্টারাপ্ট করি প্রিয় শ্রোতা। সংসার জীবনের কোনো বিষয় আপনি আপনার শ্বশুরকে আগে আপনার কাছ থেকে একটু জিনিস জানতে চাই, আপনার শ্বশুরকে জানিয়ে আপনি কি ফায়দা লুটতে চাচ্ছিলেন, মানে কি চাচ্ছিলেন? যা বাইরে ক্লিয়ার করে দিবেন, ক্লিয়ার করা লাগবে, আমি এটা ক্লিয়ার করবো, আমি আপনার মেয়েকে ছাড়বো না, আপনার মেয়েকে নিয়ে আমি সংসার করবো, কিন্তু এটা ক্লিয়ার করে দিতে হবে আমার। আমি এই বাচ্চা মানে অ্যাবর্শনটা করতে চান? হ্যাঁ। আপনি ওনাকে জানিয়ে কেন ক্লিয়ার করতে হবে? আমি তো অতটা বুঝি না, আমি ওনাকে বললাম আমাকে এটা করে দেবেন, সে বললো যে ঠিক আছে তুমি আমার বাড়িতে আসো, আমি একটা ব্যবস্থা করবো। ও আচ্ছা, ঠিক আছে, সেই জায়গাটা থেকে হয়তো বা ঠিক আছে, বাট কি বলবো আমি, এটা মানে রেডিও অ্যাঙ্গেল থেকে তো আসলে রেডিওতে যেহেতু গল্পটা সবাই শুনছে, সুতরাং সামাজিকতার জায়গাটাই তো বড় করে দেখা উচিত। একটা হচ্ছে যে ক্ষুদ্র পরিসরে যদি আমি এই বিষয়টা দেখি, তাহলে হয়তো বাচ্চাটা অ্যাবর্শন করাটা ওর মানসিক শান্তি কিংবা সারা জীবনের জন্যই হয়তো একটা বেটার সমাধান, হয়তো, আমি বলছি বারবার হয়তো। কিন্তু যদি একটু সামাজিক প্রেক্ষাপটের জায়গা থেকে আমি গল্পটা দেখি, কারণ আমি জানি যে লাখ লাখ মানুষ শুনছে, তাহলে তো এই জায়গাটাকে আমি ইন্সপায়ার করতে পারি না, কারণ এটা তো একটা হত্যা। প্রথম কথা হচ্ছে এটা হত্যা, মানুষ হত্যাটাকে আমি ইন্সপায়ার করতে পারি না, অফকোর্স না। আর তারও পিছনে যদি আমি যাই, তাহলে একটা ইলিগ্যাল সম্পর্ক নিয়ে আমাকে বলতে হয় যে একটা ইলিগ্যাল সম্পর্কে কত বড় বিপদ ডেকে নিয়ে আসতে পারে, এটা একটা বিষয়। তো সব কিছু মিলিয়ে আসলে এখানে অনেকগুলো বিষয় নিয়ে কথা বলার সুযোগ আছে, কিন্তু ও যেটা করেছে সেই বিষয়টা এখানে উপস্থাপন করছে। বিষয়ে আমি জানি যে ম্যাক্সিমাম সময় আপনারা যে কাজটা করছেন, এখন সবাই যেভাবে ভাবছেন গল্পটাকে, একটা হচ্ছে যে ওর জীবনে ও অপরাধ করে ফেলেছে, ওর ফার্স্ট ওয়াইফের সাথে ও ইনজাস্টিস করেছে, যে কারণে ওর সেকেন্ড ওয়াইফটা এরকম হয়েছে। আপনারা সবাই এভাবে ভাবছেন, ঘটনাকে এভাবে না ভেবে, এভাবে ভাবার অবশ্যই সুযোগ আছে, কিন্তু না ভেবে আপনারা বরং ঘটনার বিন্যাসের দিকে থাকুন, যে ঘটনাগুলো কোথায় থেকে কোথায় যাচ্ছে, কোথায় থেকে কোথায় যাচ্ছে, কারণ এখানে অনেকগুলো ছোটো ছোটো ভুল জড়িত, এবং এই ছোটো ছোটো ভুল জীবনটাকে কোথায় নিয়ে যায় সেটাই দেখার বিষয়। বলেন তারপর। হ্যাঁ, তারপরে আমি শ্বশুরবাড়িতে গেলাম নিয়ে, তো ওখানে একটা সরকারি হাসপাতাল আছে, আমার এক খালার শাশুড়ি উনি সাথে করে নিয়ে গেল, নিয়ে অনেক মানে বয়স বেশি হয়ে গেছে তো সমস্যা হচ্ছিল অনেকভাবেই, মানে কেউ রাজি হচ্ছিল না। হসপিটাল, সরকারি হসপিটালে ওনাকে বললাম, টাকা পয়সা নিয়ে আমার সিগনেচার নিল, আমার সিগনেচার নিয়ে বললো যে ঠিক আছে। আমি তো আর বলিনি এটা অন্যের ডাক্তারে বলছি না, এটা আমারই বলছি আমি,
যে আমারই আপনি এটা সমাধান করে দেন। তারপরে ওনারা সমাধান করে। অনেক অসুস্থ হয় আমার বউ, রাত্রে কান্নাকাটি করে। মানে অ্যাবর্শন করেন? হ্যাঁ, করা হয়। এটা ডাক্তারের কাছে করা হয় না, কার কাছে করা হয়? ডাক্তারের কাছে করে। এটা কি ডাক্তার ছিল? ডাক্তার নিজেই করে। ডাক্তার, আমার জানা মতে ডাক্তার এই ধরনের কাজ করাটা উনি নিজেই করে এবং টাকা অনেক একটু বেশি নেয় আমাদের কাছে। উনি কি মানে সার্টিফিকেটধারী ডাক্তার ছিল, এমবিবিএস ডাক্তার ছিল? জি, আপনি এটা সরকারি ডাক্তার, সরকারি হাসপাতালের ডাক্তার। আচ্ছা, তারপরে ওখান থেকে ওনাকে বাসায় নিয়ে আসি। অনেক আমার ওর শারীরিক অবস্থা খুব খারাপ হয়, রাত্রে স্বপ্নের মতো দেখে, বলে আমার বাচ্চা আইছে। আমার বাচ্চা এমনভাবে আহাজারি করে, আমার একটু রাগ হয় যে অন্যের বাচ্চা, আমি ওর স্বামী, আর অন্যের বাচ্চা নিয়ে আহাজারি করে যেটা আমার বাচ্চা, আমার বাচ্চা, আমার বাচ্চা। এমন আমার খুব কষ্ট লাগে। আপনি এই ফিল্ডটা কোনোদিনও বুঝতে পারবেন না, আপনার যেটা হয়েছে সেটা সত্যি, সেটা যেরকম সত্য ওর জীবনে যেটা হয়েছে সেটাও সত্য। হ্যাঁ, তারপরে আমি খুব করি তো ওকে নিয়েই। আচ্ছা, কয়দিনের প্রেমে মেয়েটাকে বিয়ে করেছিলেন আপনি? কয়দিনের সম্পর্কে? এই মোটামুটি 6 মাস। 6 মাস। এই 6 মাসের মধ্যে মূল বিষয়টা কি ছিল? যে অর্থনৈতিকভাবে যে কোনো ভাবে আমি ওখানে আসলে প্রেম বলতে যেটা বোঝায় ওইটা ওইভাবে ছিল না, ছিল কি অর্থনৈতিক ভাবে যে ও চাকরি করবে, আমারটা গোছাবো, আমারটা গোছালে ওরটা এইভাবে দুজন মিলে আমরা একজনেরটা খাবো, একজনটা জোগাবো, এরকম সিদ্ধান্ত। ও রাজি ছিল? হ্যাঁ, রাজি ছিল। আচ্ছা, তারপরে ওকে নিয়ে গেলাম, ওখান থেকে ও সুস্থ হলো। তারপর ঢাকাতে আসলাম আবার। ওর বাড়ি কোথায় ছিল? ওর বাড়ি খুলনাতে। খুলনা ছিল। তারপর ওখানে ওরে নিয়ে আবার ঢাকাতে আসলাম। কিন্তু ওর যে আগে যে দাদার সাথে সম্পর্ক, দাদা আমার বাসায় আসতো, কিন্তু দাদাকে বলিনি যে তার সাথে এরকম কিছু আছে। আমি রাগারাগি করতেছি না, মান সম্মানে আমি চুপচাপ আছি। সে বাসা নিয়েছি, সে দাদা এসে আমার বাসায় বেড়াতে আইছে। উনি আমার রুমে বসে, আমি বুঝতে দিই নাই। আমি কলা রুটি কিনতে গেছি বা নাস্তা দেবো, তাকে সম্মান দিচ্ছি, এখনো সম্মান দিয়ে যাচ্ছি তাকে। আমি মানে ওই দাদা, ওনার বউ আমাকে আমার দাদি বলে, ওরাও আসে আমার বাসায়, আইসি বেড়াতে, পাশাপাশি থাকে, একটু দূরে থাকে। আচ্ছা, তো ওই দিক দিয়ে অফিসের লাইন, তার সাথে আমি বাসা নিয়েছি। এটা কি ঢাকাতে? হ্যাঁ, এটা 13 নম্বরে। এই 13 নম্বরে, মিরপুর 13 নম্বর। জি। তারপরে আমি ওকে, ওই দাদা আসলে বেড়াইতে, আমি রুমে বসাতে, আমি বাইরে গেছি নাস্তা আনতে। এর ভেতর কি হয়েছে না হয়েছে সেটা পরের কথা। তো আমি এসে দেখি যে রান্নাঘরে দাঁড়ায় আছে, মন খারাপ করি। আমি, কি ব্যাপার, তুমি রান্নাঘরে দাঁড়াইছো, নাস্তা দাও। বলছে তুমি দাও কা। পরে আমি ব্যাটারিকে দিলাম, এখানে কিছু বুঝতে দেওয়ার দরকার নেই, থাক, এভাবে থাক। এভাবে বাদ দিলাম। ওর কাছে ফোন ছিল, আমি যখন অফিসে থাকি ও সময় বাসায় আসে, পরে যায়। মানে ওর জন্য একটু খুব ছাড় ছিল, ফোনে কথা হয় ওর সাথে আমার। মানে লোক আমাকে বাদ দিয়ে কথা হয় ফোনে। আমার সাথে ভালোই করে আমার বউ, কিন্তু ওর সাথে গোপনে গোপনে কথা বলে। ওই দাদার সাথে কথা হয়। তো এইভাবে নাম্বার চেক করে দেখি যে ওই নাম্বার। আমি বলছি এই নাম্বারে কোনোদিন কথা বলবে না। গোপনে বলি তো আমি, তুমি এমন কিছু করার পর তুমি কি জন্য সম্পর্ক রাখছো। আমি কোনো এখান থেকে বাঁচতে হলে আমার এখান থেকে সত্যি হবে। আপনি চিন্তা করলেন? হ্যাঁ, আমার এখান থেকে সত্যি হবে। এখানে আমি অনেক দূরে যাব, আমি ভালোভাবে অন্য জায়গায় চাকরি করবো, এখানে থাকবো না। এই জ্বালাদার থেকে আমি বাঁচতে পারবো। তো ওর এক খালা থাকে আপনার গাজীপুরে, আমাকে বললো চলো ওখানে যে বেড়াতে নিয়ে যাই। তো ওখানে বেড়াতে গেল, আমি দেখুন এলাকাটা ভালোই, তো আমি এখানে থাকবো, চাকরি করবো এখানে। তো বাড়িতে এখানে এসে সব জিনিসপাতি নিয়ে আমরা গাজীপুরে চলে যাই। গাজীপুরে যাওয়ার পরে ওখানে আমি চাকরি নিই, দুজন দুই ও নেই গাজীপুর ভিলেজারে কাজ করে, আমি জ্যাকেটে কাজ করি। তো ওখানে ডিউটি চলছে ভালোই, দুজন সংসার করতেছি, খুব ভালোভাবে চলতেছে আমরা দুজনে। কিন্তু এর মাঝখানে ফোনে ইনি ফোন দেয়। আমি অনেক বলি যে ফোন দেয়, তুমি কথা বল, শোনো না কি জন্য, মারি ধরি, বুঝছেন। আমি ওর গায়ে হাতও দিই, চট্টর মারি, হাত তোলা শুরু করলো। হ্যাঁ, হাতও দিই, তুমি কি জন্য কথা বলো। প্রথম স্ত্রী আপনার সঙ্গে? মেয়ে ভালো, তুমি দেখো। আমার বাবা মাসে মেয়েকে পছন্দ করে, লম্বা চড়া দেখে পছন্দ করে। আমার মেয়ে যখন গাজীপুর আসার পর আমার ওর পেটে আমার মেয়ে, আমার যে মেয়েটা হয়েছে 6 বছর বয়স, আমার মেয়ে এসে হয়েছে, তারপরে মেয়ে আসার পেটে। আমার বাবা আমার দেখে পছন্দ করে বৌমা, যে বলছে ঠিক আছে তোমরা বাড়িতে চলে আসো, ঢাকা শহরে আর থাকার দরকার নেই, বাড়িতে চলে আসো, এসে বাড়িতে কিছু করে খাও। 10,000 টাকা ছিল আমার, বুঝছেন, জমানি 10,000 টাকা ছিল, যে 10,000 টাকা বাজারে যাই কিছু একটা করে খাবো আমি সেই সময়। তো ওখানে বাড়িতে যাই, বাড়িতে যাওয়ার পর আমার বউ কিন্তু ওরা ছাড়া হয় না, আগের বউ ওরা অমনই থাকে। যখনই বাড়িতে আমি যাই, ওই পক্ষ জানতে পারে যে আমি আইছি, তখন ওরা দৌড়ি, আমার বউ তখন বাথরুমে তো বসে আছে, ঠিক আছে, বাথরুমে আছে এক কথায়। তো আমার ওই বউ আইসি রুমের, আমার বউ তো জানে না আমি বিয়ে করছি আর একটা, ওই বউ মা এবং নেতা খাতে আরো কেউ আইসি বাড়িতে। আমার বউ যায়, আমার আগের বউ ওর রুমে যা চেয়ার এনে দিচ্ছে বসার জন্য, সবার মাও সবাই আছে। আমার বউ বের হয়ে গেছে, এই মেয়েটা কে, সে যে আইসে অল্প বয়সেরই, কে মেয়েটার দিকে আশ্চর্য হয়ে গেছে। এখানে তো 2টা ছেলে, আমার ভাসুর, আমার স্বামী, আমার যে ননদ, এছাড়া তোর কেউ নাই। তো এই মেয়েটাকে মা বলতেছে, বলছে এটা আমার বউ, আমার আলামিনের বউ, আমার বউর মাথার ঠিক নেই। তো আপনার সেকেন্ড ওয়াইফ সে তখনও জানতো না যে আপনার আমি বিয়ে করছি না, ও তখন বাথরুমে ছিল, ও জানে আমি একাই। আমার বাবা বলছিল যে আমি এটা সমাধান করতেছি লোকজনের মাধ্যমে, তুমি এটা চিন্তা করার দরকার নেই, এবং এটা তোমার জানানোর দরকার নাই।
না আমরা অন্যভাবে সমাধান করতেছি, লোকজন দিয়ে সমাধান করবো, তোমরা থাকো। এইভাবেই আসি। যখন দেখলাম দূরে আসতে আমি ভাব পাইলাম যে আসতেছে, আমি এক দৌড় মারি। ওখানে একটা কলেজ আছে, কলেজের ছাদে উঠলাম। ওখানে আমি লুকায় লুকায় দেখতেছি যে কি হচ্ছে আমার বাড়িতে। দেখলাম আমি আগের বউটাকে দেখতে পাইনি, যাই হোক আমি এক নজরও দেখতে পাইনি, বউ ছিল। পরে আমার এই বউয়ের মুখ থেকে আমি শুনছি। পরে ওরাও খুব সাটাসাটি করলো, করার পরে চলে গেল। কিছুদিন পরে ওনার সাথে 30,000 টাকা একটা মীমাংসা হয়। আপনার সেকেন্ড ওয়াইফ কি করছিল সেটাকে আপনি আমাকে বলেন। এই ঘটনার পরে ও সেকেন্ড কান্না করছিল রুমের ভিতরে যা বসে, কারোর সাথে কোনো ঝগড়া করেনি। ও বের হয়ে রুমে যা কান্না করতে লাগছিল যে আমার স্বামীর আগে যে বিয়ে সে আমাকে বলেনি। তখন আমি যখন বাইরে থেকে সবাই চলে গেল, আমি বাইরে থেকে ঢুকলাম, রুমে গেলাম, আমার বৌদি কান্দে। আমি গায়ে হাত দিয়ে বলছি, কান্দনেরা ও আমার হাত সেকটি মারে, বলে যে তুমি এটা করছো আমাকে বলো নাই। আমি বলছি এটা বলিনি, তুমি যে আমার সাথে এ করতে না। তো মেলা রকম ওনার সাথে কথাবার্তা একটা মিলমিশ হয়। তখন আমার বাবা কিছুদিন পরে ওই বউটাকে একটা সারাসারি হয়ে যায়, ডিভোর্স হয়ে যায়, আমার সারা হয়ে যায়, 30,000 টাকা দিয়ে মীমাংসা হয়ে যায়। মীমাংসা হওয়ার পর এই বউ নিয়ে সংসার করছি, করতে করতে আপনার বাচ্চা পেটে আসে। 6-7 মাসের যখন বাচ্চার বয়স হয় তখন ওর বাপের বাড়ি থেকে আমার বাড়িতে লোক আসে বেড়াইতে, দেখতে আসে, বাচ্চা নেওয়ার উদ্দেশ্যে দেখতে আসি। ওনারা নিয়ে যায়, মেয়েকে নিয়ে চলে যায়। তখন আমার 10,000 টাকা ছিল, ঢাকা থেকে যে 10,000 কামাই করে নিয়ে গেছিলাম না, এই 10,000 টাকা আমার কাছে ছিল। আমার বড় ভাই হার্ট ছিদ্র, ছোটকালে বলছিলাম যে হার্ট ছিদ্র আমার একটা বড় ভাই আছে, উনি বাজার থেকে কার থেকে সুদের উপরে 10,000 টাকা নিয়েছে, কি ব্যবসা ট্যাবসা করে এই জন্যে, কিন্তু টাকাটা ব্যবসা করতে লস খাইছে। আমি ছোট ভাইয়ের কষ্ট দেখে আমি 10,000 টাকা, বাবা টাকা দেবে না, টাকা কোথায় থেকে টাকা দিবি, 10,000 টাকা ছিল, 10,000 টাকাতে আমি ওই লোকের হাত ধরে পা ধরে মাপছে, ভাই আমার ভাইকে আপনি কিছু বলেন না, এই টাকাটা নেন। আমি নিঃস্ব হয়ে গেলাম। 10,000 টাকা আমার ভরসা, আমি নিঃস্ব। তো ভাইয়ের দোকান আসলে একটা পানের দোকান, আর আপনার সিগারেট টিকেট এগুলি বেচতো। তো ওখানে আমি একটা ডিম সিদ্ধ করলে কয়দিন ওখানে বেচতাম। বউক তো নিয়ে গেছে, এখন আমি যা বেশি আর কেউ দেখার নাই। তো বেচা কেনা করতে 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 আমার মেয়েটা হয়ে গেল। টাকা নাই, খুব কষ্টের অবস্থা। মেয়ে হওয়ার আগে আমার ঈশ্বর দিয়ে ইপিজেটে আমার আবার একটা চাকরি হলো। ইপিজেটে সিবি ফেলাই দিয়েছিলাম। ওই যে ইপিজেটে আমার বিয়ে হয় না, ওই ইপিজেটে আমি নতুন করে অনেকগুলো কোম্পানি হয়ে যায়। তো ওখানে আমি একটা সিবি ড্রপ করেছিলাম, তার ভিতরে আমার চাকরি হয়। চাকরি হওয়ার পরে আমার ওরা তো বাচ্চা হতেই গেছে, আমি বসে বলে 1 মাস পরে কিছু টাকা ধার নিই, 2500 টাকা। তো নতুন বাচ্চা কাছে হলে পান সুপারি মাছ এগুলো কিনা লাগে। আমার বাড়ি থেকে কেউ যায় নাই, আমার বাবা মা কেউ যায় নাই। কি জন্য যায় নাই আমি জানি না, আমার বাড়ি থেকেও যায় নাই। টাকা খরচ হবে এই জন্য যায় নাকি, এরকম যায় নাই। তারপর আমি 2500 টাকা যোগা আমি নিজেই আমার বাচ্চাকে দেখতে গেলাম, কেউ দেখতে যায় নাই। যাওয়ার পর শাড়ি কিনা লাগবে, আমি কিভাবে শাড়ি কিনবো, এত টাকা শাড়ি, আমি 200 টাকা করে শাড়ি এখন সবাক দিতে হবে বলছি, 7টা শাড়ি আমি 1400 টাকা দিয়ে পুরান মানে ভালো না, কাপড় ভালো না, কিনলাম। এখন ওই কিনা লাগবে, আমার উপায় নেই। মিষ্টি টিষ্টি নিয়ে গেলাম। যাওয়ার পরে বাচ্চাকে, আমার মেয়েকে দেখলাম, ছোট একটা মেয়ে, আমার একবারে মেয়ে দেখে আমি আসলাম। ওনারাও নিন্দা করছে যে কাপড় চোপড় দিছে, কিছু বলে না মুখের পুর। তখন মনে কোনো খারাপ লাগিস তাদের ভিতরে। দিয়ে আমি বাড়িতে আসি। তারপর ওকে আমার কিছুদিন পর আমার বাড়িতে কেউ আনতে যায় না, দেখতেও যায় না, আনতেও যায় না। পরে আমি আবার ওকে আনতে গেলাম, এনে বাড়িতে রাখলাম। বাড়িতে আমার মা আমার বাচ্চা কাচ্চার কাপড় চোপড় ধয় না, যে নাতির একটা কাপড় চোপড় ধরে আছে না, কিন্তু মিল নেই। আমার মার সাথে মিল হচ্ছে না, আর মার সাথে একটা রেশারেশি, অন্যরকম রেশারেশি চলছে। আমার বউয়ের কার্যকলাপ ওনার পছন্দ হচ্ছে না। আর আমি তো আমার মা খুব ভালোবাসি, আমার মা কিছু করলে আমার সহ্য হচ্ছে না। মা বললাম যে মা এটা বাদ দাও, আমি ওকে নিয়ে সত্যি পিজেটে যেহেতু আমি চাকরি করতেছি, ওখানে নিয়ে যাই, তুমিও ভালো থাকো ও ভালো থাক, দুইজনে ভালো, মাঝে মাঝে তোমার কাছে বেড়া যাবো। তো ওকে নিয়ে আমি সত্যি পিজেটে চলে গেলাম বাড়ির ভালোর জন্যে। নিজে ওখানে যে চাকরি করছি, রুম ভাড়া নিয়ে থাকলাম। চাকরি করতে করতে কিছুদিন পর মা বাবা বললো তুমি বাড়িতে আসো, আবার আমাকে নিয়ে আসলো। বাড়িতে আমি আবার আসলাম। আসার পরে আবার এই সেম কিছুদিন ভালো, আবার মার সাথে ঝগড়া। আমি সারাদিন ওই বাড়ি থেকে ডিউটি করতাম, 1000 টাকা গাড়ি ভাড়া দিতাম, বাড়ি থেকে অফিস যাইতাম। আমাকে অফিস শেষে আবার নিয়ে আসতো সেনজিত করে, অনেকগুলো লোক যেত এলাকার থেকে। তখন আমি সকাল 6টায় বের হতাম, রাত 10টার দিকে বাইরে ঢুকতাম। অফিস থেকে আসতে 1.5 ঘন্টা লাগতো আমার। বাড়িতে ঢুকে দেখি যে আমার মার রুমে আগে ঢুকতাম, আমার মার মন খুব খারাপ, দেখা আছে কান্না করতেছে। কি হয়েছে, কাঁদতেছ কে? আমি বুঝতে পারলাম যে বাড়িতে একটা অশান্তি, সারাদিন কাজ করার পাশে দেখি যে একটা অশান্তি। তখন আমার রুমে যায় দেখি যে আমার বউ অন্য দেখায় শুয়ে আছে, মন বেজার। কি ব্যাপার, কি হয়েছে? ঝগড়া লাগিয়েছে। কার পক্ষে যাব, কোনো কিছু করে না। আমার বউ বললো তোমাকে আমি কোনো বকাবকি করবো, তুমি কিছু মনে করো না। তা আমি ওই মাকে শোনা করে বকাবকি করলাম, করে সমাধানের ভিতর দিয়ে মার মনটা ভালো রেখে আমি রাখলাম। এইভাবে বেশ কিছুদিন চলতে থাকে। কতদিন আর করা যায়, সারাদিন অফিস করে এসে দেখি কিছুদিন পর পরে ঝগড়া। হ্যাঁ, এই অশান্তিতে আমি বললাম না, আর সহ্য করা যায় না। আমি ওকলি আবার আমি সর্দি গেলাম। এই সর্দি যাওয়ার পর ও আমার বউ আমাকে বললো তো অসচেতন, আমি না বুঝি কম, একজন তো বুঝ থাকা উচিত। সে আমাকে বললো যে একটা
টেলিভিশন কিনে, আমার 6,500 বেতন হলো, বললে একটা টেলিভিশন কিনে, একা একা বাসায় থাকি, বাচ্চা নিয়ে একটা টিভি কিনো, বাসায় বসে সময় কাটাবো। আচ্ছা ঠিক আছে। তখন ওকে নিয়ে আমি একটা ঈশ্বর দিতে যায়, একটা কিস্তির উপর টিভি নিয়ে আসি, কিছু টাকা জমা দিয়ে টিভিটা নিয়ে এসে রাখি। ওইটা আমার ওই কিস্তিতে খুব কষ্ট হয়, এমনিতে বাসা ভাড়া, তারপরে খাওয়ার, 1 মাসে খাওয়া দাওয়ার আইটেমও ভালো, আমি কিছু বলতে পারছি না, চলছে এভাবে। তারপরে টিভির কিস্তি যেদিন লাস্ট ডেট শেষ, আমি দিতে গেছি, টিভির কিস্তি দিতে শেষ, সেদিন আমার বউ আমার সাথে গেছে, বলছে দেখো একটা টিভি কিনা যেতে হয়েছে, ঘরটা সাজাই, একটা ফ্রিজ কিনি, আমাকে বলছে। আমি ওর কথা শুনে কোন চলো দেখি, না টাকা পয়সা না কেনার দরকার নেই, বলছে না চলো যাই দেখি, কেনার দরকার দেখে যাই। আচ্ছা, 500 টাকা ছিল আমার কাছে। তো মায়ন শোরুমে ঢোকার পর, মায়ন শোরুমে আমার মেয়ে থাকলে আবার ওই শোরুমগুলো আবার ইয়া করে, বুঝছেন, ফ্যামিলি থাকলে ওরা দিতে চায়, আগ্রহ দেয়। তো গেলাম আমি, পাশে যত টিভি নিয়েছিলাম ওই টিভিওয়ালা পরিচিত, ওই সত্ত্বে ওরা হচ্ছে আমাকে দিতে যাচ্ছে, গেছি, কোথায় টাকা লাগবে না, আপনি নিয়ে যান, 500 টাকা দিয়ে যান, শুধু 500 টাকা দিয়ে যান, ফ্রিজ নিয়ে যান। কোনো এটা কয় টাকা দাম? 42,500। না না না, এত টাকা দিয়ে আমি, আর বললেন নাও তো ভালো আছে, এটা না থাক, এত টাকা লিলই, এটা 500 টাকা দিয়ে রিক্সাওয়ালা তুলে দিল, 42,500 টাকা, এটা কিস্তির উপর মাসে মাসে 4,000 টাকা দিতে হবে, বেতন প্রায় 4,500 টাকা, মাসে 4,000 টাকা কিস্তি, 2,500 টাকা খাওয়া। তো বলছে বাসায় 2টা লোক খাওয়াবো, আমরা রান্না করে খাওয়াবো, ওই 2জন লোক খাওয়ালে আমার বাসা ভাড়া হয়ে যায়, একটা চলা যাবে। ঠিক আছে নাও, লিয়ার পর খাওয়া খরচ ওরমই চলছে, কোনো উন্নতি নাই। ফ্রিজটা কিনছে, 1 কেজি গোস্ত রাখার দরকার নেই, মানুষের জিনিসই রাখা হয়, নিজের জিনিস তো রাখ, কী কিনবো, টাকা থাকে না, ফ্রিজ ভরতে জিনিস টাকা লাগবে, খালি শখে কিনা, রাখতে পারলাম না। এইভাবে মনে করেন ঋণ, 4,000 টাকা মেকআপ করবো কীভাবে, আমি ঋণ হয়ে যাচ্ছি, এখান থেকে ওখান থেকে হালাত করতে করতে আপনি কিস্তি দিচ্ছি, দিতে 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 আমি 40,000 টাকার মতো ঋণ হয়ে গেছি একবারে, আরও টাকা ঋণ হয়েছি, মাসে বেতন পাই ঘাটতি, মানুষের দেওয়া থাকে না, আবার হালাতকে চলা লাগে, এভাবে আমি ঋণ হয়, বাইরে তো কোনো টাকা দিতে পারছি না, দিই না, 1 টাকাও বাইর দিই না আমি, এইভাবে ঋণ হয়ে গেলাম। তারপরে ফ্রিজ কেনার কিছুদিন পরে আমি না, আর ফ্রিজ রাখা যাচ্ছে না, আমি পারতেছি না, আমার বেতন 9,000 টাকা হলো, তাও আমি ফ্রিজ রাখতে পারলাম। ফ্রিজ আমি এক দোকানে 20,000 টাকা বেচলাম, অর্ধেক দামে বেশি দিলাম, মায়নের কিস্তি শোধ করে দিলাম, 20,000 টাকা বেশি, এই যে 40,000 টাকা ঘাটতে হয়ে গেল। তারপরে চাকরি করতে 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 প্রতি মাসে বেতন পাই 10,000 টাকা, ঘাটতি হয় 4,000 টাকা, এবার চলছে। বউর বাচ্চার জিনিসপাতির চাহিদা অনেক বেশি, ফ্রিজ বেচা দিকে আমার বউ আমার ঝরগা, কে জন্য বেচছো আমার ঘরের জিনিস, নানান রকম, আমার বাবা এই দিছে ওই দিছে এগুলো দিছে, নানান রকম এ করে, আমাকে বলে, আমাকে তো কিছুই দেয় না, এগুলো বলে আমার। তারপর আমার স্যার আসলেও, উনি ফজলু স্যার নাম, সে আমাকে অনেক হেল্প করেছে, টাকা পয়সা দেয়, 4,000 5,000 যখন যেটা চাইছি, আমার সংসারের এই অবস্থা সে দিছে, আমার কাজও ভালো ছিল, আমাকে টাকা দিছে, অনেক উপকার করেছে। কিন্তু মাঝখানে ওনাকে ছাড়াও আমি পাশে আরও এক জায়গার থেকে সুদের উপরে 20,000 টাকা নিয়েছিলাম, নিয়ে ওখানে প্রতি মাসে 1,200 টাকা সুদ দেওয়া লাগে, এই সুদ দিতে দিতে আমার আর ঘরে টাকা আসে না, এইভাবে খুব অভাবে পড়ে গেলাম। আমি কোনো স্যার, আমি এমন একটা জায়গা সুদে টাকা নিয়েছি, আপনি কিছু টাকা দিয়ে আমার সুদের জায়গাটা মুক্ত করে দেন। তখন মুক্ত করে দেয়, খুব খারাপ অবস্থা। তারপর রাত্রে বাসায় যাই, আমার বউ নাক ডাকা ঘুমায়, আমি ঘুমাতে পারি না, আমি ওর পায়ে টেনশনে ঘুমায় না, আমি সারা রাত পায়ের তলে পড়ছি, এখানে পড়ছি, ওখানে খালি কাঁদছি, ও পায়ের টোকা লাগছে, কী ব্যাপার তুমি শুয়ে আছো, হ্যাঁ আমি এখানে থাকবো, তুমি ঘুমাও, ও ঘুমাচ্ছে, আমি ঘুমাতে পারছি না। চিন্তা করলাম, একটা লোকের সাথে আমার পরিচয় হলো, বললো যে তুমি ইয়াবা নিজে দিতে পারবা, আমি বলছি কোথায়, বলছে ইয়াবাগুলা তুমি কুষ্টিয়া নিয়ে যাবা, তাহলে ব্রিজটা পার করে নিয়ে যাবা, তোমাকে আমি 500-1,000 করে, যে মাল বুঝি 500-1,000 টাকা দেবো, খালি নিয়ে যাবা, নিজে হাত বদল করবা। আমি বলছি ভাই আমি সব কিছু করতে রাজি, আমার টাকার দরকার। পরে আমি চাকরির পাশাপাশি ওই রাত্রে অফিস থেকে এবার ওই জিনিসটা করতাম, মানে ওরা মাল দিত 100-200 পিস, আমি ওই মালটা নিয়ে খালি ব্রিজ পার করে দিয়ে আসতাম, আমার 500-1,000 টাকা দিত। তাও কিছুদিন করতে করতে ওই গরু পার নিল না, বন্ধ দিল, আমাকে দেওয়া নিল না, বন্ধ, একটা ঝামেলা হয়ে গেল, হচ্ছে না, এখন কী করবো, সব নিষদ দিবি, যেটা আপনার লোক চাকরি নিতে হলে 8,000 টাকা ঘুষ লাগে, একটা হেল্পার ঢুকলে 8,000 টাকা, গার্মেন্টসে চাকরি নেবেন 8,000 টাকা ঘুষ ছাড়া আপনার চাকরি হবে না। গ্রামে ইপিজেড হওয়া বলতে পাবনাতে যে ইপিজেড আছে, ইপিজেডে চাকরি নিতে হলে, অফিসিয়াল চাকরি নিতে হলে টাকা দিয়ে চাকরি নিতে হবে, তত চাকরি হবে না। ওখানে হলাম দালাল, এক বসের মাধ্যম দিয়ে টাকা দিয়ে আমিও দালাল হলাম। কিভাবে হলেন? একটা স্যার ছিল আমার অফিসে, তাকে বললাম যে স্যার আমি লোক দেব, টাকাও দেবো আপনাকে, হাফ 8,000 টাকা নেবো, 4,000 টাকা আপনি পাবেন আর 4,000 টাকা আমার, আপনি যদি লোক ঢোকাই দেন তাহলে আমি ব্যবস্থা করে দেবো, লোক প্রচুর আছে আমার হাতে। বললো ঠিক আছে তুমি সিবি ব্যবস্থা করো, সিবি আর টাকা অগ্রিম দিবা, আমাকে বলছে হাফ টাকা অগ্রিম দিয়ে দিবা, 4,000 2,000 টাকা দিবা, হলে আবার 2,000 দিবা, এ কথা বলছে। ঠিক আছে,
তখন এরকম 2-4 জন চাকরি যখন দিয়ে দিই, সিভি নিয়ে যে দিই আমি টাকা দিয়ে, মানুষ দেখে যে গাড়ি যে আমি চাকরি দিতে পারি। আচ্ছা, অনেক চাহিদা হয় আমার পুর, খুব চাহিদা হয় আমার পুর। যখন চাহিদা হয় তখন আমি গ্রাম অফিস বাদ দিয়ে গ্রামে বাড়াই। অমুক গ্রামে আমাকে বলে, ভাই আপনি আমার গ্রামে আসেন, আমার এলাকায় অনেকগুলো মেয়ে আছে চাকরি করবে, আপনি একটু ব্যবস্থা করেন। আসলে মেয়েগুলো ছিল অনেক গরিব মানুষ, দরিদ্র ঘরের। আমার কাছে যদি টাকা পয়সা দিয়ে চাকরি নেয়, ওরা একটা ভালোভাবে খেতে পারবে, খুব কষ্ট করে টাকাগুলো ম্যানেজ করে আমার হাতে দেয়। তখন উঠানে গেলাম, ওরা গরিব হিসাবে একটা আয়োজন করে আমার জন্য। ওরা মনে করে যে অফিসে ভালো চাকরি বাকরি করে, আমাকে দেখে বলে। তখন একটা হয়, অনেকগুলো সিভি জমাই, একজন 4,000 টাকা করে দিলে মনে করেন 10 জন লোক 4,40,000 টাকা। জি, সেখানে একদম 7-5 বুঝ দিয়ে চিটারি, বুঝেন তো এক কথায়, চিটারি হয়ে গেছে ওখানে। আমি তো চিটারি মনে করিনি যে সিভি দিলে চাকরি হবে, কিন্তু চিটারি হয়ে গেছে। সিভি নিয়ে আসতাম, বলে যে ভাই কবে চাকরি হবে, 1 ঘন্টায় 40,000 টাকা নিয়ে আসতাম। মিটিং বসাইতাম, হ্যাঁ আপনার হবে, আপনার হবে না, আপনার হবে, এভাবে বলতাম। বয়স দেখে বলতাম আপনার হবে চাকরি, আপনার হবে না। এবার আউট করতাম, কিছু নিতাম। এবার 40,000 টাকা ঘন্টায় নিয়ে আসতাম। প্রিয় শ্রোতা, ছোট্ট একটা বিরতি নিবই। রাখতাম ফালতু খরচ করে, আজে বাজে খাওয়া দাওয়া, এদিক মানে নেশা করিনি আমি, কোনো নেশার ভিতরে আমি নাই। আমি নেশা করিনি, আমি সিগারেট খাই, কিন্তু অন্য কোনো নেশা করি। ঋণগুলা কি হলো? ঋণ আছে, ঋণ থাকার পরেও আপনি ফালতু খরচ করে যাচ্ছেন। ফালতু খরচ করছে, এখানে ওখানে খরচ চলছে। তারপর টাকা নিয়ে আসলাম, বসে 20,000 টাকা দিলাম। কিছু কিছু লোকের চাকরি হয়, বাদ বাকি লোক আসে আমার কাছে, কি ভাই কবে হবে চাকরি? কোনো স্যার জাপান গেছে, আসবে 3 মাস পরে আপনার ব্যবস্থা হবে, ওই জানুয়ারি মাসে হবে। এবার ডেট দিতে দিতে এভাবে অনেক লোকের জন্য টাকা নেওয়া হয়। কিছু কিছু লোকের চাকরি হয়, কিছু কিছু লোক একেবারে বাদ। লাস্ট পর্যায়ে আপনার 80,000 টাকার মতো টাকা ঋণ আমি দিতে পারি নাই। আগের ঋণ, এই টাকাও নেই, কিছু কিছু দিন আগের ঋণ আমি দিছি, কিছু কিছু দিয়ে আগের ঋণ ক্লিয়ার করছি, মানে সুদগুলা ক্লিয়ার করছি। কিন্তু মানুষের কাছ থেকে টাকা নিয়ে খাইছি, কিন্তু নিজের কোনো ক্যাশ রাখিনি। নিজে যে ভবিষ্যতে কিছু খাবো, এগুলো চিন্তা ভাবনা আমার নাই। না করার কারণে ঋণ হয়ে গেলাম। চাকরিও দিতে পারে, বস আউট হয়ে গেছে। বসের কাছে যাই দেখি বস আর নাই, অর্ধেক টাকা নেই, বস আউট। বসের কাছে পাইনি, ফোন দিই, ফোন নাম্বারও বন্ধ, সব কিছুই বন্ধ, আর পাইনি। তারপর গ্রামের মানুষ আমার বাড়িতে চাপে ফেলা দিল, আমার বাড়িতে আসা ধরলো। আমার বাড়ির লোক তো জানতো না আমি এই ব্যবসা করি, এভাবে চলছি, জানে চাকরি করে। আমার বাড়িতে আসা ধরলো যে আপনি ছেলে টাকা নিছে, চাকরি দিচ্ছে না, দিচ্ছে না, কাজ দিচ্ছে না। করতে করতে বিশাল একটা বিশৃঙ্খলার কারণে আমরা বাইরে চলে আসলাম, আবার ঈশ্বরদী সাইডে। আসার পরে এখানে আমি থাকতে পারলাম না, বউ বাচ্চা ছেড়ে আমি ঢাকা গাজীপুরে পলায় আসলাম। এখানে যখন পলায় আসি আমি ঢাকা গাজীপুরে, এখানে আমার এই কোম্পানির যে কেয়ারটেকার ছিল, ও আবার এখানে এসে চাকরি করতো। ওর কাছে আমি ফোন করে বললাম যে আমাকে একটা জায়গা দাও থাকার মতো, ওখানে আমি চাকরি বাকরি করি। এই অবস্থা, একটা সমস্যা হয়ে গেছে আমার ঈশ্বরদীতে। তো ওকে বাড়িতে রেখে চলে আসি। ও বাড়িতে থোয়ার পরে ওই বাড়িতে মার সাথে ঝগড়া করে ওর বাড়ির থেকে ভাই ডেকে আনি, ওই বাড়িতে চলে যায় আমার বউ। আমি গাজীপুর আসার পর বাড়িতে মিল করে না, এত অভাবে পরে রাগারাগি করে বাড়ি চলে যায়। আমি গাজীপুরে আসি একটা এম্বোটারি চাকরি নিই, যে একটা এম্বোটারি চাকরি নিই, আপনার 7-8 টাকা বেতন। চাকরি করতে করতে এম্বোটারি আমার একটা মাথার বুদ্ধি বেশি, তো একটু এক্সেস বুদ্ধি। তো রাতে যে ওই গার্মেন্টসটা ছিল ডে নাইট, রাতেও 400 দিনেও 400 লোক কাজ করতো। তা আমি নাইটে যখন ছিলাম দেখি অনেকে খাওয়ার খুব কষ্ট, খাবার আনে না, ব্যাচেলারই বেশি। রুটি কলা খাতে আমি চিন্তা করলাম যে এখানে যদি আমি একটা, যেহেতু হোটেলের কাজ টুকটাক করছি ছোটকালে, আমি তো ভালো কিছু জানি, রান্না বান্না করছি, এখানে যদি আমি খিচুড়ি করে নিয়ে আসি রাত্রে, যদি এই টাইমে যদি একটার সময় 30 টাকা করে বিক্রি করি, অনেকেই খাবে আমার রুটি কলা, সেগুলো খাবে। চিন্তা ভাবনা করলে ভালো একটা বুদ্ধি দিলাম, বা আমি যে বাসা ভাড়া নিলাম, একটা ফ্ল্যাট বাসা ভাড়া নিলাম, বললাম সে বাসাওয়ালা আমাকে বললো যে ঠিক আছে তোমাকে আমি একটা দোকান করে দেবো, যেহেতু আমার বাসা নিছো। সেখানে আমি বাড়িতে আমার বউকে বললাম যে তুমি এক কাজ করো, তুমি চলে আসো, আমার কাছে টাকা পয়সা নাই, তুমি চলে আসো ঢাকাতে, আমি এখানে একটা ব্যবসা করব, তুমি বাসায় থেকে রান্না বান্না করে দিবে, আমি ওখানে বিক্রি করবো। আচ্ছা, ওকে আমি নিয়ে আসলাম, আর বাসায় 2-4-10 জন লোক খাওয়াবো, ম্যাচ সিস্টেম করবো, ঠিক আছে। এইভাবে আসার পর আমি দোকান দিলাম, প্রথমে দিনের বেলা দোকান দিলাম, পেঁয়াজি, জিলাপি এগুলো ভাজতাম আমি। এটা কোথায়, মানে ঢাকাতেই? না, গাজীপুরে সাইনবোর্ডে। ওকে, শুনবে, অনেকেই শুনবে, সাইনবোর্ডে আমি একটা দোকান দিলাম। ওখানে আমি ছাউনি দিলাম, আপনার ছাউনি দিয়ে আমি বিকালে বেচতাম, জিলাপি ভাজতাম আমি, যে সিঙ্গারা, পুরি, পেঁয়াজ এগুলো সব কিছু বেচতাম। এগুলো বেচতে চিন্তা করলাম যে দিন তো বেশি, রাইতে বেচবো। রাতে একটার সময় খিচুড়ি নিয়ে আসলাম 2 গাবলা রেডি করে, আমি প্রথম। আনার পরে কেউ খায় না, আমি তো ওগুলো সব বাকি নিয়েছি দোকান থেকে, একটা দোকান ঠিক করে দিয়েছি, দোকান থেকে বাকি নিয়েছি, আমি বেচতেছি। মুদিখানার দোকান থেকে যা যা লাগে বাকি চাউল টাউল কিনে আনি, ওগুলো বানাইছি, কেউ নেয় না, কি করবো, ওগুলো কিছু বাসায় রাখলাম, বাদ বাকি সব পুকুরে ফেলাই দিলাম, হাল ছাড়লাম না যে পরের দিনে বেচবো। পরের দিন অল্প করে বানায় নিয়ে গেলাম, কিছু বেচা হলো, পরের দিন ওগুলো কিছু ফেলাই দিলাম, তারপরের দিন নিয়ে আসলাম, যে ভালোই বেচা কেনা হচ্ছে। পরে দেখি 3,000 টাকা 2900 টাকা বেচা কেনা রানিং হলো আমার, খুব ভালো বেচা কেনা। আপনার
বিরিয়ানি পাকাইলাম, তেহেরি পাকালে এগুলো একটু অল্প দামে বিক্রি করতে লাগলাম। আচ্ছা, তো বেচা কিনা চলছে, খুব ভালো অবস্থা। কিন্তু ওই যে দোকান থেকে নিয়ে এসে বেচতেছি, দোকানে ঋণ হচ্ছে, জমা হচ্ছে দোকানে, কিন্তু এই যে টাকাগুলো যে বেচতেছি এই টাকাগুলো দিন দিনই আমার শেষ হয়েছে। এখানে ওখানে খরচ করে কিছু টাকা খরচ করছি, পরে গোস্ত কিনে নিয়ে আসি আমি, গরুর গোস্ত নিয়ে আসি যে বিরিয়ানি দেওয়ার জন্য, এটা আমার লগত কিনা লাগে, এগুলো আমি লগত কিনে নিয়ে আসি। কিন্তু এই দোকানদারে টাকা দিচ্ছি না, আপনি মাস শেষে দেবো, মাস শেষে আপনাকে টাকা দেবো, যে এগুলো বাকি খায় আমার দোকানে বাকিও খায়, বাকি না হলে হয়, অনেকে বাকি দিতে হয়। তো এবার শেষ সময় আমি দোকানে 20,000 টাকা ঋণ হলেও আমি চলা নিতে পারি, এরকমভাবে 6 মাস কাটাইলাম। 6 মাস কাটানোর আগে আমি সিস্টেম করলাম যে আমি এখানে হোম ডেলিভারি খাবার দেবো, ব্যবসার মাঝামাঝি বাসায় হোম ডেলিভারি খাবার দেবো, আমি বাসায় রান্না করে দেবো আমার বউ, আমি এগুলো টিফিন বাটিত করে বাসায় পৌঁছাই দেবো খাবার নিয়ে। তো বাসায় সকালে রুটি বানাই, তো আমার পোস্টার ছাপালাম, পোস্টার ছাপা ওয়ালে মারিয়ে দিলাম যে হোম ডেলিভারি খাবার দেওয়া হবে। তো অনেক জায়গা থেকে ফোন আসলো, 20 জন লোক হলো। আমার বউ সকালবেলা রুটি বানাই দিত, আর আমি রুটি সকালকে নাস্তা ছিল 3টা রুটি 1টা ডিম পোস্ট করে দিলে এগুলা অফিসে পৌঁছাই দিয়ে আসতাম আমি, এগুলো নাস্তা 100 টাকা দিন আর 2 বেলা খাবার। তো এইভাবে একটা পোস্টার ছাপাইলাম, পোস্টার মারিয়ে দেওয়ার পরে আমি আবার একটা কার্ড ছাপাইলাম, ভিজিটিং কার্ড, যে গরুর দুধের একটা সন্ধান করলাম, বাসায় গরুর দুধ হোম ডেলিভারি দেবো। নানান চিন্তা ভাবনা করতে যায়, মনে করেন যে ওখানে লস, বাসা ভাড়া দিতে 6 মাসের মাথার যায়, আমার আর কুলাতে পারিনি। অনেক টাকা ঈদের সময় চিন্তা করলাম যে সবাই আমাকে রোজার ঈদে সবাই আমাকে অ্যাডভান্স দিবে, সবাই অ্যাডভান্স দেয়, অ্যাডভান্স দিলে আমার সমস্যা হবে না, অ্যাডভান্স যদি না দেয় তাহলে আমার সমস্যা হবে। ঈদের সময় কেউ আমাকে অ্যাডভান্স টাকা দেয় না। 20টা লোক যদি আমাকে 2,000 টাকা অ্যাডভান্স দেয়, তাহলে 20 দোকানে 40,000 টাকা, 40,000 টাকা আমি দোকানদারে দিলে এখানে ওখানে দিয়ে মেকআপ করে ভাই, বাদ বাকি ঈদের পরে ব্যবস্থা হবে, আবার দোকান বাজার দিবে, ঠিক হবে। কিন্তু কেউ আমাকে এই টাকাটা দিল না ঈদের সময়, যেন ভাই ঈদের সময় টাকার দরকার আছে, আপনাকে ঈদের পর দেবো। কারণ ভাই এই সময় আমার সমস্যা, খুব একটা বিপদ, রাত্রে ঘুমাতে পারতেছি না। আমি আপনার অনুষ্ঠানটা খুব শুনি, মানে এটা আমি খুব আগে থেকেই শুনি, আপনার এই প্রোগ্রাম, যে কটা প্রোগ্রাম আছে আপনার শুনে ভালো লাগে আমার। তো রাত্রে আমি শুনে মনে করলাম যে না, আমি সিদ্ধান্ত নিজে আমার বাড়ি এলাকায় বললাম না, আমি একটা অন্ধবিশ্বাসে আপনার কাছে যাব, আমি যেভাবে হোক, আপনার সাথে কোনো কথা নাই, বার্তা নাই আমার, আমি আপনার সন্ধানে যে কথা বললে রেকর্ড করা হয়, যে একটা নাম্বার দেওয়া হয় না, আমি ওখানে রেকর্ড করলাম, কিন্তু কোনো ফোন যায় না আমার কাছে। একদিন ফোন গেল একটা, ওই ফোনে আমি পরে ফোন করি, এই যে সিকিউরিটি মনে ফোনটা ধরে আমাকে, আমি ওই আশ্বাসে রাত্রে আসি, আমার বউকে বলে আসি তুমি থাকো, আমি টাকার ম্যানেজের জন্য আমি এক জায়গায় যাচ্ছি, ওখান থেকে আমি আসি, টাকা পয়সা একটা ব্যবস্থা করবো। অন্ধবিশ্বাসে মনে করি আমি এখানে আসার পর রাত 9টা বাজে, সেখানে অফিসে কেউ নেই, আমাকে বললো যে অফিস থেকে কেউ নেই, আপনি কালকে আসেন, কালকে ব্যবস্থা। আমি সারা রাত আশপাশে থাকলাম, থাকার পর সকালবেলা এসে বসে আপনার সাথে দেখা করলাম। আপনি বললেন যে ঈদের আগে, আমি সারা রাত তো ঘুমাতে পারিনি, আপনি আমাকে বললেন যে ঠিক আছে ঈদের পর আপনাকে একটা সুযোগ দেওয়া হবে, যাতে ঈদের আগে অনেক প্রোগ্রাম আছে, আমি দিতে পারতেছি না। আর আমি বিষয়গুলো আপনাকে ভাঙিয়ে বলিনি যে আমি এই জন্য আইছি আপনাকে, খালি আমি ওইটুকুই বলছিলাম আপনাকে যে আমার পারিবারিক যে বাচ্চা কাচ্চা আছে, আমি এগুলো না বলেই বাচ্চা কাচ্চার কথা বলছিলাম মনে হয়, কিন্তু সমস্যার কথা আমি বলিনি, এত সমস্যার কথা। কিন্তু আর কি করার আছে আমার। পরে এখান থেকে বের হয়ে আমি বাসায় ফোন করলাম যে কনার আম্মু আছে, আমার মেয়ের বয়স 6 বছর, ওখানে কিন্ডারগার্টেনে পড়তো, স্কুলে ভর্তি করে দিয়েছিলাম, আর ছোট ছেলে আমার কাছেই থাকতো। তো মেয়ের ড্রেস সব ওখানে রেখে আমার বউ ওই সকালবেলা আপনার ওর 2টা জামা বানিয়ে দিয়েছিলাম, জামাটা ব্যাগে নিয়ে মেয়েকে আর ছেলেকে কোলে করে নিয়ে ওখান থেকে, ফোন ছিল না, ওই আমার শালার বাসায় যাই, চৌরাস্তায় চলে যাই, যাওয়ার ওখানে থাকে, আমাকে ফোন দেয় যে তুমি, আমি বলছি তুমি কোথায়, বাসায় ফোন দিই, কয় বাসায় নাই, আপনার বউ নাই বাসায়, বাসার লোক মনে করছে আমরা পালাই চলে গেছি, বিশৃঙ্খল অবস্থা। তখন আমি আমার শালাক ফোন দিই, তোমার আপু কি আছে? করছে হ্যাঁ আমার আপু আমার বাসায় আইছে। করছে আমি ওর ফোন দিলাম, করছে তুমি টাকার ম্যানেজ করেছো? আমি বলছি না করি নাই। করছে তাহলে তোমার সাথে আমার সম্পর্কও নেই, আমি তোমার কাছে যাবো না। কে? আমি না অভাবে পড়ছি, এতদিন তো তোমাকে শুকিয়ে রাখছে, কোন অভাবে পড়ছি, তাই বলে তুমি চাই যাবাকে? করছে না আমি আর তোমার সাথে থাকবো না। একটা অন্যরকম মন খারাপ হলো আমার। তা আমি কিছুই বললাম। রাত সন্ধ্যা যখন হয় তখন আমি মিরপুর একে মাজার রোডের কাছে আমি আপ ডাউন করছি। কি করবো এখন আমি, কোনো ব্যবস্থা নেই। বাসাতে সবাই ফোন দিচ্ছে আমাকে, আমি ফোন ধরছি না। সবাই জানে পলাই গেছে, জিনিসপাতি সবাই যার যেমন ঘরে তালা মারি দিছে, বাসা আল্লাহ মালিক ঘরে তালা মারি দিছে। হ্যাঁ, ওখান থেকে যখন আপনি এখান থেকে মিরপুরে যে ওখানে আমি ঘোরাঘুরি করছি, তো ওকে রাত্রে 10টা বাজে ফোন দিলাম যে কি ব্যাপার। বাড়িওয়ালা জানে যে আপনি বাসা থেকে পালিয়ে গেছেন? হ্যাঁ, সবাই জানে যে আমরা দুজনই পালিয়ে গেছি, কিন্তু দুজন যে দুই দিকে এটা জানে না। ওরা জানে পরিকল্পনা ভাবে আমরা এখান থেকে পালিয়ে গেছি, টাকা পয়সা নেই, কিন্তু টাকা পয়সা কিছুই নিই, আমরা কোনো কিছুই নিই নাই, খালি এক কাপড়ে গেছি।
তারপরে আমি মিরপুর মাজার রোডে ওখানে ঘোরাঘুরি করছি, এক পোশাকে আর কতক্ষণ থাকা যায়। পরে ওখান থেকে আমি অল্প দামে 2টা পোশাক কিনে ওই পোশাকটা চেঞ্জ করে গোসল করে ওই মাজারের ভিতরে গোসল কাটা জায়গা আছে, ওখানে গোসল করে চেঞ্জ করে ওই কাপড়টা চেঞ্জ করি আমি। আচ্ছা। তো আমার বাড়ি এলাকায় ফোন দিচ্ছি, ও নাক ডাকা ঘুমাচ্ছে, আমার কথা চিন্তাই নেই কি খাচ্ছ না খাচ্ছ, একসাথে ছিলাম এতদিন 6-7টা বছর, কোন কিছুই বলতেছে না আমাকে, তুমি বাড়ি যাও, এখানে থাকার দরকার নেই, বাড়ি চলে যাও, পরেরটা পরে বোঝা যাবে। তারপর আমি আমার মাকে ফোন দিলাম, আমার মা কান্নাকাটি করে বলতে তুমি বাড়ি চলে আসো, বাড়িতে আসলে একটা সমাধান হবে, যে যেখানে যাই যাক তোমার তো টেনশন কর, দেখান তুমি বাড়িতে আসো, টাকা পয়সা লাগলে আমি পাঠাই দিচ্ছি, তুমি বাড়িতে আসো। আমার মা আমাকে বললো। পরের দিন আমি সকালে আমি গায়ে উঠেই বাড়িতে চলে যাই। আচ্ছা। বাড়িতে যাওয়ার পর আমার বাবা আমাকে ঢাকা আসতে দেবে না, বাড়িতে থাকো, বউ গেছে থেকে এসে ওর আমি সমাধান হবে না এক সময়। দুটো বাচ্চা কথা আমার খুব মনে হচ্ছে, বাচ্চা যে আমার কাছেই ছিল সবসময়, 2 ছেলে মেয়ের কথা আমার খুব মনে হচ্ছে, থাকতে পারতেছি না। তখন কথাবার্তা হয় না, ভালোভাবে হয় না, কথাবার্তা বলে না। ও বলছে আমি নিজেই চাকরি করবো, বাচ্চা কাছে রেখে বাবার বাড়িতে আমি, বাবা মা বাচ্চা কাছে রাখবে, আমি নিজেই চাকরি করবো, ও আবার চাকরি করবে বলতেছে। তা আমার ফ্যামিলি থেকে বলছে না, তুমি যদি চাকরি বাকরি করো আর তাহলে তোমাকে বাড়িতে উঠতে দেবো না। এইভাবে আমার বাবা বলছে তোমার চাকরি করা লাগবে না, 2 বাচ্চা কাছে তুমি মানুষ করো, চাকরি করার দরকার নেই, এই বয়সে চাকরি করার দরকার নেই। তখন ও শুনে না, ওরা আমার খালি হুমকি দেয়, চাকরির হুমকিটা দেয়। আমরা বলি যে চাকরি করো না, যা হয় দেখা যাবে একটা কিছু, তুমি বাচ্চা কাছে রেখে চাকরি করার দরকার নেই। আচ্ছা। তারপর আমি ঢাকাতে আসবো, আমার বাইরে আমার বাবা ওখানে, তোমার ঢাকা যাওয়ার দরকার নেই, ঢাকা গেলে তুমি খালি এটা হচ্ছে ক্ষতি হচ্ছে, তুমি এখানে একটা সারের দোকানে কাজ করো, 7-8 টাকা বেতন দেবে। এমন না, 7-8 টাকা বেতন দিলে আমি কিভাবে সারের দোকানে কাজ করি, এত টাকা ঋণ হচ্ছে, মানুষের ঋণও তো দেওয়া লাগবে। তারপর আমি ঢাকা আসতে লাগে, তা আমার বাবা ফোন দিয়ে বলে যে না তুমি বাড়িতে আসো। পরে ব্যাকে যাই, পরের দিন দিয়ে কোনো কিছুই ঠিক করতে পারে না। পরে আমি আবার বাইরে থেকে ঢাকা চলে আসি, আবার এই যে মিরপুরে যেখানে আমি আসি, এখানে আসি একটা চাকরি নিই আপনার লোহা ডিপার্টমেন্টে, ওই মালিকের কাছে বলি যে আমার, আসার আগে আমার বাবা আমাকে ফোন দেয়, দিয়ে বলে যে তোমাকে ঢাকা যেতে নিষেধ করলাম, তুমি আবার চলে গেছো। তো যাই হোক, গেছো, আমি তো তোমার ওই আমার বন্ধুর সাথে কথা বলেছি, তোমার একটা ব্যবস্থা করার কথা বলেছি। কি ব্যবস্থা? তোমাকে ওখানকার থেকে লাইসেন্স বাইক করে দিবে, লাইসেন্স বাইক করে দিবে। ঠিক আছে, আমি তাহলে দিদিকে আলাপ করে যাই। তো আমি এক বন্ধুর বাড়ি ছিলাম, ওখান থেকে এখানে আসলাম। আসার পরে উনি বললো যে ফর্ম টরম ওঠা দিয়ে জমা দে, তারপর একটা কিছু বলবো। তো ফর্ম উঠায় জমা দিলাম, আমি শুনি নাকি আমার ভোটার কার্ডটা হারাই গেছে, আমার পরীক্ষাটা আর হলো না, এই গ্রুপে পরীক্ষাটা হয়ে গেল, আমার হলো না। ওটা হওয়ার আর ভরসা নাই, মানে ওর টাকা লাগে 20,000, না দিলে পরীক্ষা হয় না, আমার হবে না। এটা বাদ। তাই আমি কারখানাতে আপনার 3,000 টাকা বেতন দেয়, থাকা খাওয়া, ওখানে আমি খাচ্ছি, থাকতেছি, এভাবে মনে করেন যে আমার চলছে। আমি এই পর্যন্ত আমার বাচ্চা কাছে তো কোনো পোশাক আশাক নেই, সব তো ওখানে রেখে আইছি। শ্বশুরের যে ভালো একটা অবস্থা, তাও না, ওরও ওখানে রাগ করে গেছিল, ঠিক আছে, কিন্তু ওখান থেকে কিছু না। এখন আমার সাথে ওরা ফোনে কথাবার্তা বলে, এখন বাড়ির সাথেও বলে, সবার সাথে মিল টিল আছে, কিন্তু টাকা পয়সা তো কেউ দিতে পারে না, আমিও দিতে পারতেছি না, পোশাক আশাক সাবালি শীতের পোশাক কিছুই দিতে পারে না। মেয়ে সকালবেলা আপনার মক্তবে পড়াশোনা করতেছে, এখন মক্তবে আপনার কোরআন পড়ে, আরবি পড়তে যায়, পড়াশোনা তো বন্ধ একবারে, কি করবে, তো বসে থাকাচ্ছে না, জানুয়ারি মাস ছাড়া ভর্তি হতে পারতেছে না, তবে সংসার কি করা যাবে। এরকম একটা সিদ্ধান্ত নিয়ে আমি আসি, কোনো আনা হয় নাই, আনার কথা বলা আছে, এভাবে চলছে। তো 3,000 টাকা বেতন তো আমার আর পক্ষে সম্ভব না। তো পাশে আমি একটা চাকরির জন্য আশপাশে খোঁজ দিছি, মালিককে বললাম, কোথাও তুমি খুঁজে দেখো, কিন্তু ওখানে থাকলে আমার ব্যবস্থাটা করতে পারে, কিন্তু হচ্ছে না, না হবে না, তুমি পাশে দেখো, আশপাশে দেখি করো, অতটা গুরুত্ব মানে এই নিয়ে ওখানে এখানে অনেক টাকা মসজিদে এখানে ওখানে দিচ্ছে, কিন্তু আমি যে তার বাবার আমার বাবার ছেলে, কিন্তু উনি আমার বাবার সাথে ঠিক কথা, কিন্তু আমার ফ্যামিলিটা যে এত কষ্টের ভিতরে আছে, তাকাচ্ছে না, টাকা দেখবে, কে তাকাবে আপনাদেরকে? এই মালিক। আচ্ছা। উনি বলতে পারে যে তুমি একটা ভালো জাত করো, তোমার আমি একটা ভালো কিছু দিচ্ছি না, সে একটা আশ্বাস দিয়ে রাখছে, সে কবে হবে তার ঠিক নেই। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে আপনি এখানে এসেছেন, মূলত আমার কাছে গল্পটা বলতে এসেছেন কি কারণে, আপনি সেটা আগে স্পষ্ট করেন। আপনার গল্পের সামারি বা যেটা আমি বুঝতে পেরেছি সেটা নিয়ে আমি পরে কথা বলছি। আপনি কেন এসেছেন? আর আমি আইছি এই জন্যেই, প্রথমত অল্প বয়সে বা আমার অনুমতি ছাড়া কোনো ছেলে যেন এমন ভুল না করে আমার মতন, বা আমার কথা শোনা উচিত। আর দ্বিতীয়ত আমি এই যে অভাবের কারণে আজ আমি এই অবস্থায় পড়ে আছি, বাচ্চা কাচ্চা নিয়ে চলতে পারতেছি না, আমার ফ্যামিলি নিয়ে আমি খুব কষ্টের ভিতরে আছি। আমি আজ পর্যন্ত আমার বাচ্চা কাছে একটা টাকাও দিতে পারিনি, আমার নিজেরই এখানে যে টাকাটা দেয় আমারই খরচ হয়ে যায়। মূলত আপনি মানুষের কাছ থেকে কিছুটা হলেও হেল্প চাওয়ার জন্য এসেছি। আচ্ছা, আপনার আর্থিক দেনা কত এখন, ধার দেনা কত? এখন মোটামুটি
ওই 80-র মতো। আচ্ছা, আপনি আমাকে এটা বলেন যে মানুষ তো আসলে, আমি তো চাই মানুষ সবাই যে কোনো বিপদে পড়লে হেল্প করুক, কিন্তু আপনি যখন আজকে আপনার পুরো গল্পটা বললেন, এই গল্পের কোন সিম্প্যাথির জায়গাটা থেকে মানুষ আপনাকে হেল্প করতে পারে? আমি যেটা বুঝি যে একজন মানুষ যখন কাউকে হেল্প করে সেখানে মানে যথোপযুক্ত কারণ থাকে, রাইট, যে আমি এই কারণে তাকে আমি হেল্প করছি, বা তার প্রতি আমার একটা মায়া হয়েছে, বা সে এমন একটা সিচুয়েশনে আছে যে সিচুয়েশনের কারণে তাকে হেল্প করা উচিত। আজকে কিন্তু আমি আপনাকে এই গল্পটা এই কারণে আমি রেডিওতে প্রচার করেছি দুটো অ্যাঙ্গেল থেকে সিক্রেটসে। প্রথম অ্যাঙ্গেল যেটা হচ্ছে যে আপনার এই গল্প দিয়ে আমি হাজার হাজার শ্রোতা বা যারা এখানে গেস্ট হিসেবে আসতে চান তাদেরকে একটা মেসেজ দিতে চাই, এই কারণে যে অনেকেই আমার কাছে আসেন শুধুমাত্র হেল্প পাওয়ার জন্য, নিজের জীবন গল্পটা বা সিক্রেটস যেটাই বলি না কেন সেটা বলার জন্যে। তো সেই জায়গাটা আমি স্টপ করতে চাই, এক। আর 2 নম্বর যেটা, সেটা হচ্ছে যে আপনার এই গল্পে হতাশ হয়ে যাওয়ার কোনো কারণ নাই। মানে পুরো গল্প যেটা আমি শুনেছি আগাগোড়া, সেখানে আপনাকে আমার মনে হয় লাখ লাখ শ্রোতার পক্ষ থেকে পজিটিভ কিছু বলার আছে আমাদের। তো সেই জায়গাটাই বলবো। যাওয়ার আগে আমি প্রথমত যেটা বলি, প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে সম্মান করে বলছি, বিশেষ করে যারা এখানে শ্রোতা বা গেস্ট হিসেবে আসেন, আপনারা দেখবেন যে আমার হোল লাইফে রেডিও ক্যারিয়ারে আমি যেই জীবন গল্প অনুষ্ঠানটা করছি এখানে ঢাকা এফএমে, এটার বয়স তো খুব অল্প, যে অনুষ্ঠানের হাত ধরে আমার এই অনুষ্ঠানটা শুরু হয়েছিল সেটা বোধহয় এখন বন্ধ হয়ে গেছে, আরেকটা রেডিওতে আমি করতাম। এবং ওই অনুষ্ঠানটাতে থেকে শুরু করে এখন পর্যন্ত যতগুলো অনুষ্ঠান করেছি, প্রায় 104 পর্বের মতো, এই অনুষ্ঠানে অসংখ্য মানুষকে হেল্প করার সুযোগ আমার হয়েছে, এবং সেই সুযোগটা আসলে আপনারা করেছেন আমার মাধ্যমে। এবং সেই হেল্পে কেউ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে, সেই হেল্পে কোনো ক্যান্সারের পেশেন্ট হয়তো বা সার্ভাইভ করেছেন উইথ দ্য নেম অফ অলমাইটি আল্লাহ, এবং কোনো মানুষ হয়তো তার ফ্যামিলি নিয়ে দাঁড়িয়ে গেছে। সেই হেল্পে অনেক অনেক বিপদগ্রস্ত মানুষের উপকার হয়েছে, অনেক মানুষ। আমি আসলে এভাবে বলে বোঝাতে পারবো না, ওইভাবে আসলে যেহেতু এটা হেল্প বেসড শো না, সুতরাং তাদেরকে হেল্প করার পরে তাদের অবস্থা কী দাঁড়ায় সেটা নিয়ে আমরা আসলে সত্যি তেমন কোনো কথাও বলি না। কিন্তু এই শোগুলোতে অনেকের একটা ধারণা তৈরি হয়, যারা শুনছেন পারসেপশন তৈরি হয় যে আলটিমেটলি এখানে আসলে বোধহয় হেল্প পাওয়া যায়, এখানে আসলে বোধহয় মানুষের কাছ থেকে সাহায্য পাওয়া যায়। হ্যাঁ, পাওয়া যায়। আমরা তাদেরকেই এই অনুষ্ঠানে প্রমোট করি যে মানুষটা ভয়ানকভাবে বিপদগ্রস্ত এবং তাকে হেল্প করার মতো উপরওয়ালা ছাড়া আর কেউ নেই, এবং তিনি হয়তো বা মারাত্মক রকমভাবে কোনো একটা রোগের পেশেন্ট। এবং আপনি দেখবেন যে প্রত্যেকটা হেল্পের জায়গা থেকে আমরা এমন কিছু মানুষকে হেল্প করেছি যেই মানুষটা আলটিমেটলি ভয়ানকভাবে ভিকটিম। কিন্তু অনেকেরই ধারণা হয়ে গেছে যে এখানে গেলে যেভাবেই হোক না কেন আমরা একটা হেল্প পেতে পারি। তো সেই জায়গাটা থেকে আমি আজকের এই অনুষ্ঠান প্রচার করে আমি আপনাদের সবাইকে ইনসিস্ট করব যে প্লিজ স্টপ দিস থিঙ্কিং যে এখানে আসলে হেল্প পাওয়া যায়। হ্যাঁ, উনি আসলে মূলত এসছেন আজকের এই সিক্রেটসে নিজেকে বলার জন্য এত ঘটনা, কারণ অনেক কিছু উনি হাইড করেছেন আমি জানি। আমি জোরাজুরিও করিনি, আপনারা আমার গল্পের প্যাটার্নের জায়গা থেকে হয়তো বা বললে বুঝতে পারবেন যে আমি আসলে জোরাজুরিও করিনি, কারণ যতটুকু বের হয়েছে এনাফ। এবং রিয়েলাইজেশনের জায়গাটা থেকে যদি অতটুকু উনি রিয়েলাইজ করেন, দ্যাটস রিয়েলি বিউটিফুল। কিন্তু আমি আসলে চাপ দিইনি এই কারণে যে আসলে ওনার উদ্দেশ্যের জায়গাটা হয়তো বা অন্যটা। আপনি এখন বয়স আপনার কত হতে পারে? 26 বছর। 26 বছর বয়সে। আমার শারীরিক অনেকগুলো টিউমার আছে আমার সারা শরীরে। আচ্ছা, যেগুলো আমার টিউমার, বড় বড় টিউমার আছে আমার শরীরে, কাজের জন্য আমি কাজ করতে, ভালো একটা ভারী কাজ করতে পারি না। এগুলো টিউমারটা কিসের হয়েছে এটা? এগুলো আমার এই দ্বিতীয় বিয়ের পরে টিউমারগুলো হয় আমার শরীরে। ডাক্তার দেখিয়েছিলেন আপনি? হ্যাঁ, ডাক্তার দিয়েছে, অনেকদিন ওষুধ খাওয়াতে হবে এ কথা বলে আমাকে। আচ্ছা, তো যাই হোক আমি খাওয়াতে পারিনি। আমার এখানে 2 সাইডে পায়ে আমার বড় বড় সব। কেন হয়েছে সে ব্যাপারে কিছু বলেছে কি? না, এটা আমাকে বলেনি। কোনো প্রেসক্রিপশন কিছু দেয়নি? না, বলছে আপনি ওষুধ খাবেন ঠিক হয়ে যাবে, এটা বলছে। আচ্ছা, অনেকদিন যাবত আমরা আপনার জন্য দোয়া করি, আল্লাহ আপনাকে সেই সুযোগটা দিক যেন দ্রুত আপনি কিওর হয়ে যান। প্রথম কথা হচ্ছে, আপনার এই অনুষ্ঠানটা শুনে যদি স্বেচ্ছায় কেউ আপনাকে হেল্প করতে আসে, আমি তো মনে করি যে প্রত্যেকটা মানুষ যে অবস্থায় থাকুক না কেন তাকে হেল্প করা উচিত। সে যদি ভালো হয়ে যেতে পারে, সে যদি একটা ভালো জীবন যাপন করতে পারে, সেই সাহায্যটা যদি যে কেউ করতে চায়, যে কেউই হোক না কেন, সে টাকা দিয়ে সে কী করবে না করবে সেটা পরের বিষয়, কিন্তু হেল্প করলে নিশ্চয়ই সৃষ্টিকর্তা সেটা কাউন্ট করেন। আচ্ছা, তো সেই জায়গা থেকে কেউ আপনাকে যদি হেল্প করতে আসেন, কিন্তু আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমি কাউকে ইনসিস্ট করব না, বা আমি কাউকে ইনভাইট করব না, বা আমি কাউকে আপনার পক্ষে কাউকে বলবো না যে আপনাকে হেল্প করেন। কেন বলবো না? দেখেন, প্রথম কথা হচ্ছে যে আপনি এখন যে অবস্থার মধ্যে আছেন সেটা খুব ভয়ানক অবস্থা না। 80,000 টাকা ঋণ নিয়ে একটা মানুষ শেষ হয়ে যায় না,
মানে আমি যে ধরনের জীবন গল্প বা সিক্রেট সেখানে প্রচার করি, সেখানে 80,000 টাকা নিয়ে একটা মানুষ শেষ হয়ে যায়, আমি এই কথাটা বলবো না। সো আমি সেই জায়গা থেকে আপনাকে বলবো যে আপনি সেই অবস্থার মধ্যে নাই। হ্যাঁ, এটা হচ্ছে প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে, আপনি যতগুলো ভুল করেছেন এখানে, আমি মনে করি এই ভুলগুলো একটা মারাত্মক রকমের ভুল, ভয়ানক রকমের ভুল। কারণ পারিবারিক জীবনে আপনি এই প্রথম বিয়েটা করা, সেখানে যেভাবে বিয়েটাতে গেছেন সেটা একটা বড় ভুল। দ্বিতীয় বিয়েটা করা, এটা ছিল আরও বড় একটা ভুল। এবং বিয়ের পরে আপনি স্ত্রীর কথা শুনে আপনি এতগুলো ঋণ করলেন, যেটা আপনার সামর্থ্যে নেই। কারোর জন্য 2 টাকায় অনেক টাকা, যেটা আপনার সামর্থ্যে নেই, সেটা আরেকটা বড় ভুল। তো একটা মানুষ এতগুলো ভুল বারবার করাটা, এটা আসলে আমি মনে করি না যে এটা শাস্তি ছাড়া পার পাওয়া উচিত। তারপরও আপনি যেহেতু মানে উপলব্ধি করেছেন, সেহেতু আমি বলবো যে নিশ্চয়ই আপনার জন্য একটা ভালো ব্যবস্থা হবে। আর দ্বিতীয় কথা যেটা, সেটা হচ্ছে যে আপনি যেহেতু আপনার 2 হাতের শক্তি আছে, 2 পায়ের শক্তি আছে, আপনার জন্য শারীরিক অক্ষমতা হারায়নি, সুতরাং এই ঋণটা শোধ করা আপনার জন্য তেমন ডিফিকাল্ট কোনো কিছু না। আপনি চাইলেই ঢাকা শহরে গার্মেন্টসে কাজ করতে পারেন, আপনি চাইলেই বিভিন্ন জায়গায় কাজ করে 2-4 পয়সা রোজগার করে আপনার ফ্যামিলিকে পথ দেখাতে পারেন। কিন্তু আপনার যদি মনে হয় যে ভেতর থেকে যেন আমার দ্বারা সম্ভব না, তাহলে সত্যিই আপনার দ্বারা সম্ভব না। কারণ শেষ কথা বলেই শেষ করতে চাই আজকের অনুষ্ঠানে, আল্লাহ তাকেই সাহায্য করেন যে নিজেকে সাহায্য করে। ঠিক আছে? সো সেই জায়গা থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার কিছু বলার আছে? জি বলুন। স্যার, আমার আশপাশে যে কেউ আছে তার বোধহয় আমার কিন্তু হেল্প করার কোনো লোকে নেই। আপনাকে কেন হেল্প করবে? আমার ফ্যামিলিও নেই, আমার বাচ্চা। আপনাকে কেন হেল্প করবে? আপনি এই প্রশ্নের উত্তরটা আমাকে দেন। স্যার, আমি তো ভুল করছি। আমার যে শারীরিক যে অবস্থা, আমি ভালো, আপনার শারীরিক অবস্থা পারফেক্টলি ওকে, আপনি খুবই ওকে। আমি এই টিউমার নিয়ে আমি কাজ করতে পারি না স্যার, আমার খুব কষ্ট হয়। আপনি মানসিক জায়গা থেকে বের হয়ে আসেন। আমি একটা দোকানদার, এই যে পোশাক পরে আছে এগুলো কিন্তু আমার না স্যার। আপনি এই মানসিক জায়গা থেকে বের হয়ে আসেন। আপনার এই মানসিক জায়গা থেকে বের না হলে আপনি জীবনও নিজের পায়ে দাঁড়াতে পারবেন না। আমার কষ্টটা নিজের চোখে দেখতে। আপনাকে সবচেয়ে বড় হেল্পটা আজকে আমরা করেছি আমাদের শ্রোতারা মিলে, সেটা হচ্ছে মানসিকভাবে নিজের জায়গাটায় দাঁড়ানো। আপনি অনুষ্ঠানে এসেছেন শুধু মানুষের কাছ থেকে সাহায্য পাওয়ার জন্য, এবং যে কথাগুলো আপনি বলেছেন, এই কথাগুলো আপনি কোনোদিন কোথাও বলতেন না, শুধুমাত্র সাহায্য পাবেন বলেই আশা করে। কারণ আপনি প্রথমবার এসেছেন, আপনি যখন এই কথাটা বললেন রেডিওতে, দেখুন আমি আপনাকে দিয়ে আজকে লাখ লাখ শ্রোতার চোখ খুলে দিচ্ছি। কারণ এরকম ঘটনা আমাকে অফের অনেক ফেস করতে হয়। এখানে অনেক আসেন, প্রতিদিন 2-3 করে আসেন যে আমরা যেন আর্থিক সাহায্য পাই। আমি সবাইকে রেসপেক্ট রেখেই বলছি যে আর্থিক সাহায্যের জায়গাটায় আমি তখনই ফ্লোরটা ওপেন করি যখন ওনার আসলে আর কোনো কুল কিনারা থাকে না। আপনাকে আমি দিব্যি, আপনার ছবি দেওয়া হয়েছে ফেসবুকে, আপনাকে আমি দিব্যি সুস্থ মানুষ দেখতে পাচ্ছি। আমি কেন মানুষকে ইনসিস্ট করবো আপনাকে সাহায্য করার জন্য? আমি শেষ করি প্লিজ। আপনি এখানে বেশ কয়েকবার এসছেন, আপনাকে আমি ফিরিয়েও দিয়েছি। তারপরেও আপনি যেহেতু বারবার আমার সঙ্গে যোগাযোগ করেছেন, আপনাকে আমি নিয়ে এসেছি অনেরে। কেন? কারণটা হচ্ছে এটাই যে এতদিন যোগাযোগ করার পরেও, রোজার পরেও আপনি যদি ঢাকা শহরে দিব্যি ভালো থাকতে পারেন বা যেভাবে হোক আপনি সার্ভাইভ করতে পারেন। ঢাকা ছিলাম না তো, বাইরে থেকে আপনি যেখানেই থাকেন না কেন আপনি সার্ভাইভ করতে পারেন। আপনার 2 হাত পা শক্তি আছে ভাই, দেশ আগায় যাচ্ছে। আপনি মাসে 8-10 হাজার টাকা রোজগার করতে পারবেন, আপনার মাত্র 80,000 টাকা ধার দেনা। আপনার মনোবলের জায়গাটাতে আপনি এই যে সার করা বন্ধ করেন। শোনেন, আমি আপনাকে বলবো, সেটা হচ্ছে আপনি মনোবলের জায়গাটা থেকে আপনি যদি সাহস না পান যে না আমি পারি, আজকের এই মনোবলটা নিয়ে বের হয়ে যান। এই মানুষের কাছে হাত পাতে, এটা কত ভয়ানক রকমের জঘন্য কাজ, আপনি জানেন এটা? ছোটবেলায় গল্পটা শুনেছেন যে একজন মানুষের কিছু ছিল না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন, হাত পেতেছেন, তারপরে তিনি বললেন যে তোমার বাসায় কি আছে? বলে যে আমার বাসায় একটা কম্বল আছে। আমি জানি না এই গল্পটা সত্য না মিথ্যা, যারা ধর্মীয় বেত্তা আছেন তারা বলতে পারেন ভালো, বাট আমরা ছোটবেলায় অনেকে শুনেছি যে তোমার ঘরে কি আছে? আমার ঘরে একটা কম্বল আছে। আমরা ছোটবেলায় বইয়ে পড়েছি গল্প। তারপরে ঠিক আছে, তুমি কম্বলটা বিক্রি করে একটা কুঠার কেনো, এবং সেই কুঠার নিয়ে তিনি বনে গেলেন, তারপরে সেখান থেকে কাঠ কিনে নিয়ে আসলেন, কাঠ কেটে নিয়ে আসার পরে বিক্রি করলেন, এবং সেই টাকাতে তার লাভ হলো, তার সংসার চলতে থাকলো। ভিক্ষাটাকে এইভাবে, মানে এটা তো এক ধরনের মানে মানুষের কাছে হাত পাতা, মানে এটা আপনাকে কেন মানুষ হেল্প করবে? আপনি কেন এটা বুঝতে পারছেন না? আমি এই জন্য এসেছিলাম স্যার, যদি আমাকে কেউ একটা সেলাই মেশিন কিনে দিত, আমার বউ চালাইতাম, এরকম আশা নিয়ে। যে বউ আপনার কাছে থাকে না, সে বউকে আপনার সেলাই মেশিন কেন কিনে দেবেন? আমার সাথে কোনো আসতে চাচ্ছে ভাই, ট্র্যাকে থাকেন, মানে অফ ট্র্যাকে কথাবার্তা বলতে হবে না। আপনি যা বলছেন এখানে সবই খালি বউয়ের দোষ, বউয়ের দোষ, বউয়ের দোষ। সেকেন্ড বউ আপনাকে ফেলে চলে গেছে, সেই বউকে কেন আপনার সেলাই মেশিন কিনে দেবে? আর এই বউয়ের তো কোনো সমস্যা হয়নি, আপনার মতো টিউমারও হয়নি, কোনো সমস্যা হয়নি, তাহলে এই বউ কেন, যে বউ একসময় কাজ করলো, সে কেন আপনাকে এখন দেখছে না? মানুষ 2 টাকা পকেট থেকে বের করার আগে অনেক চিন্তা করে। আমাদের পয়েন্টটা কিন্তু অন্য জায়গাতে। আপনি মানসিকভাবে কেন ভেঙে পড়ছেন? আপনি যদি নিজে বিশ্বাস না করেন, আরে ভাই ঢাকা শহরে আমি বহু লোককে দেখেছি, একটা হাত নেই, একটা পা নেই, রিক্সা চালায়। গট মাই পয়েন্ট? আপনি কি আমার বিষয়টা বুঝতে পারছেন? হ্যাঁ, আপনি যদি নিজে থেকে নিজে স্টর্মিং না করেন, নিজে থেকে নিজেকে না বুঝান, হ্যাঁ, এই ঢাকা শহরে রিক্সা চালিয়েও গত সপ্তাহে আমরা জীবন গল্পে এরকম একটা পর্ব প্রচার করেছি যে মার জন্য সে সব কিছু শেষ করেছে। মার জন্য সে সব কিছু শেষ করে 14-15 লাখ টাকা সে ব্যবসা করে পেয়েছিল। মার জন্য শেষ করার পরে এই লোক ঢাকা শহরে এখন রিক্সা চালায় এবং বুক ফুলায় বলে আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। এত টাকা ঋণের বোঝা নিয়ে সে 2-2টা মামলা খেয়েছে। আপনি কি মামলা খেয়েছেন?
আপনি তো মামলা খাননি। বলেন বলেন, মামলা খেয়েছেন কিনা মুখে বলেন, আমাদের লিসেনাররা শুনুন। তো মামলা খাননি, তো মামলা যদি না খেয়ে থাকেন, এত প্রবলেম আপনার কিসের প্রবলেম? 80,000 টাকা মানুষ আপনার কাছ থেকে পায়, আপনি ঢাকা শহরে রিক্সা চালাবেন। রিক্সা কি খুব ডিসগ্রেসফুল ওয়ার্ক? আমি করতে পারতাম, আমার এই যে 5টা মাসে লস দিলাম আমি এখানে এসে। আপনি আমার কথা শোনেন আগে প্লিজ, লজিকটা খারাপ করেন। আপনি যদি মাইন্ডসেট করে রাখেন যে না আপনাকে হেল্প করতেই হবে, আমি অন্য কোনো কারো কথা শুনবো না, আমি আপনাকে সবচেয়ে বড় হেল্পটা করছি। আপনি মাইন্ডসেটটা চেঞ্জ করার চেষ্টা করেন। একজন লোক আপনাকে ভালো একটা উপদেশ দিচ্ছে, যে উপদেশটা সারা জীবন আপনার চেঞ্জ করে দিতে পারে, বোঝার চেষ্টা করেন। স্যার আমি বুঝতে হ্যাঁ, পারছি। আপনি যদি বুঝতে পারেন তাহলে আজকের পর থেকে গিয়ে আপনি নিজের পায়ে পরিশ্রম করে 80,000 টাকা, এটা কোনো ব্যাপারই না, এটা তো কয়েক মাসের ব্যাপার একটা মানুষের ঢাকা শহরে রোজগার করার জন্য। ওনাদের বলছি যে টাকা আমি আস্তে আস্তে, যেহেতু আমি খুব অভাবে আছি, আমাকে একটু সময় দেন, আমাকে আস্তে, আমি ফুল টাকা না দিতে পারি, আমি আপনার হাফ হাফ করে দেবো। কিন্তু স্যার এখন আমার বাচ্চার নেই কাপড়, বোন নেই কাপড়, আমার পেটে নেই ভাত, আমি থাকি রাস্তায়, আমার ফ্যামিলি থেকে একমতো। সে চালাইছেন একদিনও? না, আমি কেন রিকশা চালাননি? চালাই। আমি তো কষ্ট তো 26 বছরই করলাম। ও আপনি 26 বছর কষ্ট করছেন, এর জন্য আপনি আর কষ্ট করবেন না? না, আমি করবো না সেটা বলিনি। আমি আপনি দাঁড়ান, আপনার কথা হচ্ছে আপনার ছেলের গায়ে কাপড় নাই, আপনার মেয়ের গায়ে কাপড় নাই, আপনি ঢাকা শহরে কি করেন? আমি যে একটা কোম্পানিতে নিজে কাজ শিখতে 5 মাস পিছিয়ে গেলাম। তো কাজ শিখেছে, আপনি অর্ধেক বেলা কাজ শিখবেন, অর্ধেক বেলা আপনি রোজগার হচ্ছে করবেন না স্যার, এটা হয় না স্যার। এই 3,000 টাকায় ঢাকা শহরে আমি যেটা বলছি মিথ্যা দেবেন। 3,000 টাকা পোষণে আপনি রিক্সা চালাননি কেন? রিক্সা চালালে তো প্রতিদিন 1,000 টাকা রোজগার করে যায়। কখন করবো? সকাল 8টায় রাত 8টায় আসি। আপনি কেন টাইম ওয়েস্ট করছেন? পাই না স্যার। হ্যাঁ, পারেন না, দ্যাট ইজ দ্য প্রবলেম। এবং যে পারে না তাকে হেল্প করা উচিত না। 8টার পরে আসা লাগে এখানে। আর যে পারে না তো হেল্প করা উচিত না তাকে। আপনি আমার কথা বুঝতে পারছেন? প্লিজ, মানুষের কাছে হাত পাতার মেন্টালিটি ইজ ভেরি ব্যাড। এবং এইটা কখন হতে পারে? যখন আর কোনো উপায় নাই, নিরুপায়। আপনাকে আমি দিব্যি দেখতে পাচ্ছি, আপনি সুস্থ মানুষ, আপনি একটা জিন্স পরে এসছেন, সেই জিন্সের দাম মিনিমাম 5 থেকে 700 টাকা। আমাদের যারা ছবি দেখছে ফেসবুক, এটা আপনার কিনা আপনার সেটা আমার বিষয় না, যারা দেখছে এরা জানে। আমার পার্সোনাল যদি কেউ দেখে থাকে এটা আমার না, এটা অন্যের। আমি শুধু পরে আইছি আপনার সামনে। তো আপনাকে আমি আপনার গল্পটা আমার বিলিভ হচ্ছে না। প্রথম কথা হচ্ছে এটা, আমি যদি আপনাকে কিছু কোশ্চেন করি এখন, আপনার গল্পটার প্রথম দিকেই কিন্তু একটা বড় ধরনের ধাক্কা পেয়েছিল। আমি চাই না এই ধরনের বিষয়গুলো আমাদের অনিয়ারা আসুক। এবং আপনি মূলত এসছেন এখানে মানুষের কাছ থেকে সাহায্য পাওয়ার জন্য। এবং দেখুন, আমি শেষের দিকে এসে ওই জিনিসটাই রিভিল হলো। দেখুন, আপনি একটা খুব গরিব পরিবারে জন্মগ্রহণ করেছেন। আমি সব ওই পর্যায়ে রেসপেক্ট রাখছি, শ্রদ্ধা রাখছি। আপনার জীবনে লেখাপড়া হয়নি, সেখানে আপনার বাবার যে অন্যায় ছিল সেটার প্রতিও আমার কোনো সে নাই। কিন্তু আপনি এখন 26 বছর বয়সের একটা যুবক। আপনার ততক্ষণ পর্যন্ত চিন্তা থাকা উচিত যে আমার শরীরে যতটুকু শক্তি আছে, আমার যদি একদম মানে এমন হয়ে যায় না আমি আর পারছি না, আমার কোনো হাত নাই, মাত্র 80,000 টাকা পাবে মানুষ, আমি তাদেরকে বোঝাতে পারবো না। আপনি প্রথম বউয়ের কাছ থেকে পালানোর জন্য আপনি ঢাকা শহরে চলে আসলেন, আর 80,000 টাকা যারা পাবে তাদের কাছ থেকে পালানোর জন্য আপনি 3 মাস ঢাকা শহরে কাজ করে আপনি তাদেরকে ধার দেনা শোধ করতে পারবেন না। এই লজিক আপনি আমাকে বোঝাচ্ছেন? আমার একটা ভালো চাকরি যদি হয়, আমাকে এটা ম্যানেজ করে দিলে আমি চাই না কিছু, আমার টাকার দরকার। আপনাকে কে চাকরি দিবে? আমাকে একটা চাকরি দিলে। চাকরি আপনাকে ম্যানেজ করতে হবে। চাকরি কেন আপনাকে দিবে? আমি ঘুরছি অনেক। হ্যাঁ, আপনি ঘুরতে থাকবেন। পৃথিবীর লাইফটাই এরকম, সবাই ঘোরে। আপনি যদি মনে করেন আপনি আজকে এখানে লাইফের স্টোরি বলতে এসেছেন, না সামবডি উইল হেল্প ইউ, ওকে আপনাকে রাস্তায় এসে আপনাকে কেন হেল্প করবে? আপনার তো লজিকটা থাকতে হবে। আপনি আমাকে এটা বলেন যে আপনাকে কেন হেল্প করবে? আপনি 80,000 টাকা দেনা, এরকম ঢাকা শহরের 80 লাখ টাকা দেনা মানুষ যে ঠিকমতো ঘুমাতে পারছেন, এরকম অসংখ্য মানুষ আছে। আপনাকে কেন হেল্প করবে? আপনি কেন এই জিনিসটা আপনি কেন বুঝতে পারছেন না? আপনার 2টো হাত আছে, 2টো পা আছে। আপনি দিনের বেলা ট্রেনিং করেন, রাতের বেলা রিক্সা চালাবেন, কেন করেন নাই? এই নিয়ম তো নাই কোম্পানিতে বের হওয়ার। আমি সরি টু সে প্রিয় শ্রোতা, আমি শুধু ওনার মেন্টালিটিটা আজকে এখানে ফোকাস করলাম, আই এম রিয়েলি ফেইল্ড। আমি শুধু একটা কথা আপনাদেরকে বলতে চাই, যারা সুযোগ খোঁজেন বা যারা বাধ্য হন বা যারা নিজেকে বাধ্য করেন এরকম একটা সিচুয়েশনে নিয়ে আসতে যে মানুষের কাছে হাত পাততে হবে, এর চেয়ে জঘন্যতম ঘৃণ্যতম কাজ কোনো কিছু হতে পারে না। প্লিজ ওয়েক আপ, প্লিজ। কজ বেস্ট গিফট তো ওইটাই যে আপনি 2 হাত আল্লাহ দিয়েছে, 2 পা আল্লাহ দিয়েছে, এতে পরিশ্রম করবেন, যে কোনো ভাবে হোক না কেন পরিশ্রম করে দিন শেষে যদি 2 টাকা ঘরের